আসসালামু আলাইকুম। আমি ডক্টর হোসনে আরা বৃষ্টি। আমি এমবিবিএস কমপ্লিট করেছি রংপুর মেডিকেল কলেজ থেকে। এখন এফসিপিএস পার্ট 1 করেছি এই 2024 জানুয়ারিতে। আজকে আপনাদের ক্লাস টেস্ট সলভ হবে 4টা টপিকের উপর, অপস 4টা টপিক। তো প্রথমে আমরা চলে যাই এমসিকিউতে। ফার্স্ট এমসিকিউতে বলা আছে এখানে 9 উইকসের একটা প্রেগন্যান্ট ওমেন আসছে যে কিনা এক্সেসিভ ভমিটিং নিয়ে আসছে আপনাদের কাছে। তো এক্সেসিভ ভমিটিং এর কারণে তার ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো হ্যাম্পার হচ্ছে। এখন এক্ষেত্রে আমরা সার্কুলেটরি চেঞ্জেসগুলো কি কি পাবো। তো প্রথমেই আসি, আমরা একটু বুঝি যে সার্কুলেটরি চেঞ্জেস কি কি আসতে পারে। তো একটা পেশেন্টের যখন বডি থেকে ফ্লুইড লস হচ্ছে, বডি থেকে যখন ফ্লুইড লস হতে থাকবে তখন আমাদের কি হবে, বডির যে বাকি সেলগুলো সেগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যাবে। যেরকম দেখি, আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি যে এখানে 500 ml এক গ্লাস পানি নিছি, সেই পানির মধ্যে আমি 500 ml চিনি অ্যান্ড 500 ml লেবুর রস অ্যাড করলাম। তো এই ক্ষেত্রে একটা শরবত আমি তৈরি করছি। এখন যখন এখান থেকে আমি ফ্লুইডগুলো বের করে নিব, ধরেন আমি 500 ml এর জায়গায় শুধুমাত্র 50 ml পানি রাখলাম, আর সেখানে থাকলো হচ্ছে 5 ml চিনি আর লেবু দুটোই থাকলো। তার মানে কি এখানকার কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে। ফ্লুইড লস হওয়ার কারণে আমাদের বাকি যে উপাদানগুলো ছিল সেগুলোর রেশিও বেড়ে গিয়ে এই কনসেন্ট্রেশনটা বেড়ে যাওয়ার কারণে এই ফ্লুইডটাকে, পুরো গ্লাসের শরবতটাকে তখন আমরা কি বলতে পারি, কনসেন্ট্রেটেড একটা শরবত। তো এখানে যখন আমাদের বলছে যে এক্সেসিভ ভমিটিং এর কারণে তার ফ্লুইড লস হচ্ছে আলটিমেটলি, তো এখানে প্রথম স্টেমটা দেওয়া আছে হেমোডাইলিউশন। তার মানে কি এটা হেমোডাইলিউশন হবে না, তার বডি থেকে যেহেতু ফ্লুইড লস হচ্ছে এটা হবে হেমো কনসেন্ট্রেশন, সো এটা ফলস। তারপরে আসি সেকেন্ড স্টেমে কি বলছে যে রাইজ ইন হিমোগ্লোবিন পার্সেন্টেজ। মানে কি যখন এখানে ফ্লুইড লস হয়ে যাচ্ছে তার মানে কি এখানে লেবু আর চিনি শরবতটা 500 ml পানিতে যতটুকু ছিল 50 ml এর তুলনায় সেটা বেড়ে গেছে। সেরকমই এখানে রাইজ ইন হিমোগ্লোবিন পার্সেন্টেজ, মানে ফ্লুইড লস হওয়ার কারণে আমাদের আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিনটা ছিল সেই পরিমাণটুকু বেড়ে গেছে, কারণ এখান থেকে প্লাজমাটা কমে যাচ্ছে। এরপরে আবার বলছে যে ডিক্রিজড আরবিসি কাউন্ট। তো ওই যে সেম ঘটনা, এখানে এটা ফলস হচ্ছে, কারণ যেহেতু ওই ধরেন এটা হচ্ছে হিমোগ্লোবিন আর এটা হচ্ছে আরবিসি, তার মানে আরবিসির পরিমাণটাও কি হবে, বেড়ে যাবে, যেহেতু আমাদের বডিতে হেমো কনসেন্ট্রেশন চলতেছে। এরপরে হচ্ছে রিডাকশন অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড। স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের ফ্লুইড লস হচ্ছে, তো এটা ট্রু। এখন আসি আমাদের ডিক্রিজ হেমাটোক্রিট ভ্যালু। এখন হেমাটোক্রিট জিনিসটা কি? হেমাটোক্রিট জিনিসটা ধরেন যে হচ্ছে আমাদের টোটাল ভলিউমের মধ্যে যতটুকু আরবিসি আছে এইটা আর এইটার রেশিওটাই হচ্ছে গিয়ে হেমাটোক্রিট। তো স্বাভাবিক আমরা প্রথমেই বলে নিছি যে আমাদের যখন ভমিটিং হচ্ছে আমাদের বডিতে একটা হেমো কনসেন্ট্রেটেড অবস্থা তৈরি হচ্ছে, আর হেমো কনসেন্ট্রেশনের কারণে আরবিসি কাউন্টও বেড়ে যাচ্ছে। তো এখানে কি হবে, স্বাভাবিকভাবে হেমাটোক্রিট ভ্যালুও বেড়ে যাবে, মানে টোটাল ভলিউমের তুলনায় আমাদের আরবিসির রেশিওটা বেড়ে যাচ্ছে। এই কারণে এটা ফলস। তার মানে কি হবে, এখানে ইনক্রিজড হেমাটোক্রিট ভ্যালু। ওকে, দেন এই যে এক্সপ্লেনেশন দেওয়া আছে সার্কুলেটরি চেঞ্জেস কি কি আছে আমাদের অবতত্ত্ব বইয়ে। এরপর হচ্ছে ইভেন্টস ডিউরিং অনসেট অফ লেবার। এখানে বলছে যে অ্যাক্টিভেশন অফ ম্যাটার্নাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। প্রথমেই আমরা প্রথমের স্টেমটা নিয়ে আগে জেনে নিই কিভাবে হবে। আচ্ছা, এখানে দুইটা ছবি দেয়া আছে ডিরেক্ট আমাদের অবস দত্ত বইয়ের। তো অবস দত্ত বইয়ে আমাদের কিন্তু ডিরেক্ট এখানে দেয়া আছে যে একটা লেবার শুরু হওয়ার ক্ষেত্রে ফিটোপ্লাসেন্টাল কন্ট্রিবিউশন কি কি আছে, আর একটা স্পষ্ট একটা সুন্দর ছবিও এঁকে দেয়া আছে। তো এই ছবির দিকে যদি আমরা তাকাই, এই ছবিতে কি হচ্ছে, প্রথমে দেখেন হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কিন্তু অলওয়েজ আসবে হচ্ছে রিলিজিং হরমোনগুলো। হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং হরমোন আসলো সেটা হচ্ছে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। সেটা যখন ফিটাল পিটুইটারির উপরে কাজ করতেছে তখন সেই ফিটাল পিটুইটারি থেকে আসতেছে রিলিজ হচ্ছে এসিটিএইচ। এরপর এই এসিটিএইচটা যখন ফিটাল অ্যাড্রেনালের উপর কাজ করতেছে তখন সেটা থেকে রিলিজ হচ্ছে কর্টিসল। তাহলে এই জিনিসটাকে, এই পুরো অ্যাক্সিসটাকে আমরা বলতেছি ফিটাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। তো প্রথমেই দেখেন এটা হচ্ছে পার্চুরেশন ক্যাসকেড, বোঝাচ্ছে যে লেবারের শুরুতে ফিটাল পিটুইটারি হাইপোথ্যালামো অ্যাড্রেনাল অ্যাক্সিসটা অ্যাক্টিভেট হচ্ছে। এখানে কিন্তু আমাদের দেখেন এখানে প্রথম স্টেমে বলা আছে অ্যাক্টিভেশন অফ ম্যাটার্নাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। আমাদের কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। বিসিপিএস কোয়েশ্চেন করে, দেখা যায় যে খুব মোটামুটি আমাদের জানার মধ্যেই কোয়েশ্চেন করে, শুধু দু একটা জিনিস উলট পালট করে দেয়, তখন আমরা জিনিসগুলো ধরতে পারি না। এই ছোট ছোট জিনিসগুলোই তারা উল্টায় দেয়। এটা এই কারণে এটা হচ্ছে ফলস আসছে।
এরপর সেকেন্ড স্টেমটা যদি যাই, ইনক্রিজ ফিটাল সিআরএইচ ফ্রম ফিটাল পিটুইটারি। এখন ঘটনা হচ্ছে, প্রথমে আমি কিন্তু বললাম যে হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোনগুলো আসে, তো আমার এখানে বলা আছে যে ফিটাল সিআরএইচ ফ্রম ফিটাল পিটুইটারি, তাহলে এটা কি হয়ে যাবে? ফলস, কারণ ফিটাল পিটুইটারি থেকে আসতেছে আমাদের এসিটিএইচ, আর সিআরএইচ আসতেছে কোথা থেকে? ফিটাল হাইপোথ্যালামাস থেকে। এরপর থার্ড স্টেমটা বলছে যে ইনক্রিজড ফিটাল এসিটিএইচ ফ্রম ফিটাল অ্যাড্রেনাল। এসিটিএইচ কি অ্যাড্রেনাল থেকে আসে? না, এসিটিএইচ কোথা থেকে আসে? এটা হচ্ছে ফিটাল পিটুইটারি থেকে আসে, সো এটাও ফলস। এরপর ইনক্রিজড কর্টিসল ফ্রম ফিটাল অ্যাড্রেনাল, হ্যাঁ এটা ট্রু। তারপরে আসতেছে ডিক্রিজ প্রোডাকশন অফ ইস্ট্রোজেন ফ্রম প্লাসেন্টা। আমরা পরের ছবিটা একটু দেখি। এখানে দেখেন ফিটোপ্লাসেন্টাল কন্ট্রিবিউশনে যখন আমাদের ফিটাল অ্যাড্রেনাল থেকে কর্টিসল সিক্রেশন বাড়তেছে, তখন আলটিমেটলি অ্যাক্সিলারেটেড হচ্ছে ইস্ট্রোজেনের প্রোডাকশনটা। সো আমাদের লাস্ট স্টেমটা এই কারণে ফলস, এখানে হবে ইনক্রিজ প্রোডাকশন অফ ইস্ট্রোজেন ফ্রম প্লাসেন্টা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছে রিস্ক ফ্যাক্টর ফর ভেনাস থ্রোম্বোএম্বোলিজম। এখানে 5টা স্টেম দেওয়া আছে, তো আমরা একটু দেখে আসি। এই যে এক্সপ্লেনেশনে দেখবেন আপনারা অ্যাবনর্মালিটিস অফ পিউরপেরিয়াম পড়ার সময় কি কি অ্যাবনর্মালিটিস, এগুলো তো ভালো করে পড়বেনই, প্লাস মেইন যে পয়েন্টগুলো, কোনটার রিস্ক ফ্যাক্টর কি, কোন কারণে আপনার হচ্ছে কোনটা হচ্ছে, এই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে। তো ভেনাস থ্রোম্বোএম্বোলিজম ডিউরিং পিউরপেরিয়াম, এই ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর দেওয়া আছে। এখানে দেখেন আমাদের স্টেমের সাথে আমরা যদি মিলাই, এসএলই হ্যাঁ আছে, এজ মোর দেন 30 ইয়ার্স, এটা ফলস। কেন? এখানে দেখেন এজ হচ্ছে মোর দেন 35 ইয়ার্স হইতে হবে। তারপরে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, এটা ট্রু। দেন হাইপারিমেসিস, এটাও ট্রু। আর লাস্ট স্টেমটা হচ্ছে প্যারিটি মোর দেন 2, এটা হচ্ছে দেখেন প্যারিটি হবে মোর দেন ইকুয়াল টু 3, এই কারণে ওটা ফলস হয়ে গেছে। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেন হচ্ছে ট্রু রিগার্ডিং ইনভলিউশন অফ ইউটারাস। ঠিক আছে, এখন ইনভলিউশন জিনিসটা কি, এটা আমরা সবাই জানি যে পিউরপেরিয়ামে ইউটারাস যখন আগের মতো চলে আসে, আগের অবস্থায় চলে আসে, সেই ক্ষেত্রে আমরা বলবো যেটা ইনভলিউশন। এখন দেখি আমরা স্টেমগুলো। আচ্ছা, প্রথম স্টেমটাই হচ্ছে সাইজ অফ দ্য ইউটারাস ইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ নন প্রেগনেন্ট ইউটারাস। এক্স্যাক্টলি কি কখনো সেম হয়? অবভিয়াসলি একটা এত বড় একটা প্রসিজারের মধ্যে যখন লেবার বা আপনার সিজারিয়ান সেকশন যেটাই বলেন না কেন, এত কিছুর মধ্যে দিয়ে যাওয়ার পরে এক্স্যাক্টলি সেম কখনো হবে না, এটা আমাদের বইয়ে স্পষ্ট বলা আছে। দেখেন এখানে স্পষ্ট বলা আছে যে এটা হচ্ছে অলমোস্ট সেম হবে, নট এক্স্যাক্টলি সেম, এই জন্য এটা হয়ে গেছে ফলস। এরপর বি নাম্বার স্টেমে বলছে যে হাইট ডিক্রিজ বাই 1.5 সেন্টিমিটার, এটা কিন্তু না, এখানে দেখেন স্পষ্ট লেখা আছে যে হাইট ডিক্রিজ বাই 1.25 সেন্টিমিটার। এরপরেরটা হচ্ছে দ্য নাম্বার অফ মাসল ফাইবার্স আর নট ডিক্রিজড, এটা হয়ে যাবে ট্রু। দেখুন এখানে বলা আছে যে ডিউরিং পিউরপেরিয়াম দ্য নাম্বার অফ মাসল ফাইবার্স ইজ নট ডিক্রিজড। তারপর বলছে এখানে যে সার্ভিক্স কন্ট্রাক্টস মোর র্যাপিডলি, এটা হচ্ছে ফলস, কারণ এখানে বলা আছে যে সার্ভিক্সটা কন্ট্রাক্ট করে কিভাবে? স্লোলি। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে রিজেনারেশন স্টার্টস বাই 7th ডে, এটাও ট্রু। ঠিক আছে, এক্সপ্লেনেশনটা আপনারা দেখে নেবেন। আর ইনভলিউশন অফ ইউটেরাস থেকে এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো বোল্ড করে লেখা আছে, বা আপনারা যে মানে বারবার রিডিং করবেন এমন না যে জিনিসগুলো মুখস্থ করতে হবে, আপনাকে জাস্ট বুঝে রাখতে হবে যে কিভাবে আপনার ইনভলিউশনটা হচ্ছে, কোথায় কিরকম চেঞ্জেস হচ্ছে, আপনারা কয়েকবার পড়লে জিনিসটা আপনাদের আয়ত্তে চলে আসবে, এমন না যে এত বড় বড় লাইনগুলো মুখস্থ করতে হবে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য ট্রায়াড অফ অ্যাডভার্স ইফেক্ট ডিউ টু সিভিয়ার এনভিপি। বিসিপিএস অনেক সময় এমন কাজ করে, দেখা যায় যে আমাদের বিভিন্ন টার্মগুলো শর্ট ফর্ম দিয়ে দেয়, যেমন এখানে দিছি আমি হচ্ছে এনভিপি। এনভিপি মানে কি? এনভিপি মানে কিন্তু আমরা সবাই জানি যে নশিয়ান ভমিটিং ইন প্রেগনেন্সি, কিন্তু সেটাকে আমি শর্টকাটে লিখে দিছি এনভিপি। অনেক সময় দেখা যেতে পারে যে এই জিনিসটা মনে আসছে না পরীক্ষার হলে বা স্ট্রেসে থাকার কারণে, তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন যে শর্ট ফর্মগুলোও মনে রাখার বা ভালো মতো খেয়াল করার। তো যখন একটা পেশেন্ট সিভিয়ার নশিয়া ভমিটিং নিয়ে আসে প্রেগনেন্সিতে, তখন সেটাকে আমরা অবভিয়াসলি বলতেছি হাইপারেমেসিস গ্রাভিটারাম। তো এখানে নশিয়া ভমিটিং প্রেগনেন্সির একটা ট্রায়াড দেওয়া আছে বইয়ের মধ্যে। ঠিক আছে, এই সবগুলোই নশিয়া ভমিটিং অ্যান্ড মানে প্রেগনেন্সিতে আমাদের কাছে নিয়ে আসবে, কিন্তু ট্রায়াড বলছে, তার মানে অবভিয়াসলি যে 3টা ট্রু হবে আর বাকি 2টা ফলস হবে। তো এই ট্রায়াডটা, এই যে 10% লস অফ প্রি প্রেগনেন্সি ওয়েট, এটা ট্রু, কারণ বইয়ে বলা আছে যে মোর দেন 5% লস হইতে হবে। তারপর মেটাবলিক অ্যালকালোসিস, হ্যাঁ নশিয়া ভমিটিং এ মেটাবলিক অ্যালকালোসিস হয়, কিন্তু এটা ট্রায়াডের মধ্যে না।
ঠিক আছে, এই কারণে এটা হয়ে গেছে ফলস। এরপর ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ট্রু, আর মেটাবলিক অ্যাসিডোসিসও হয় কিন্তু এটা ট্রায়াডের মধ্যে না, সেই কারণে এটা হয়ে গেছে ফলস। এই যে এখানে ডিরেক্টলি বলা আছে এক্সপ্লেনেশন। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেন হচ্ছে পেশেন্ট কেম টু অ্যান এমার্জেন্সি উইথ সিভিয়ার ভমিটিং উইথ লেথার্জি, আর সে হচ্ছে 9 উইক প্রেগন্যান্ট। এখন তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে হাইপারএমেসিস থেকে আরও একটা কোয়েশ্চেন। তো আমরা জানি যে হাইপারএমেসিস আসলে অবভিয়াসলি এই তিনটা মনে রাখবো, যে সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরিন। হ্যাঁ, এই তিনটা ভালো মতো মনে রাখবো যে এই তিনটাই কমে যাবে। স্বাভাবিক, এখানে কি হয়েছে হাইপার ক্যালিমা, এই কারণে হচ্ছে এটা ফলস। তারপরে আসে হাইপোক্যালিমিয়া, এটা ট্রু। তারপর হাইপো ম্যাগনেসিমিয়া আর হাইপার ম্যাগনেসিমিয়া, এই দুইটাই কিন্তু ফলস, কারণ এই দুইটার কথা আমাদের কোথাও বলা নাই ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। আর হাইপোন্যাট্রিমিয়া, এটা হয়ে গেছে ট্রু। এই যে মেটাবলিক, বায়োকেমিক্যাল আর সার্কুলেটরি চেঞ্জেস যেগুলো হচ্ছে আপনার হাইপারএমেসিসে, সেগুলো খুবই ভালো করে পড়তে হবে। এখানে কিন্তু সুন্দর মতো বলা আছে যে কোথায় কোনটা চেঞ্জ হচ্ছে, আর আপনাদের এই পুরো জিনিসটা পড়লে খুব ভালোভাবে কনসেপশন ক্লিয়ার রাখবেন যে কোথায় কোনটা কিভাবে হচ্ছে, কোনটা মেটাবলিক চেঞ্জেস, কোনটা বায়োকেমিক্যাল চেঞ্জেস, তারপর সার্কুলেটরি চেঞ্জেস থেকে তো আপনাদের ফার্স্ট কোয়েশ্চেনটাই ছিল, সেটার এক্সপ্লেনেশন আমি দিয়ে দিছি। ওকে, এরপরে 7 নম্বর কোয়েশ্চেনে বলতেছে যে প্রবাবল মেকানিজম অফ ইস্ট্রোজেন ডিউরিং অনসেট অফ লেবার, মানে একটা লেবার শুরু হওয়ার সময় আমাদের ইস্ট্রোজেন কি কি কাজ করতেছে সেটা। ওই যে আমরা ছবিটা যে দেখলাম কিছুক্ষণ আগে, ওই ছবিটাতে চলে যাই। এই ছবিটা আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এভরি টাইমই দেখা যায় যে ঘুরে ফিরা এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, হয় এসবিএ অথবা এমসিকিউ আসতেই থাকে। তো সেই হিসাব করে আপনারা এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝে নেবেন আর মাথায় একবার করে গেঁথে নেবেন। আর একটা বিষয় আমি যেটা বলবো, যেহেতু এখানে এন্ডোক্রাইনোলজি চলে আসছে, তো আপনারা যখন এন্ডোক্রাইনোলজি টপিকটা পড়বেন, সেটা হোক ক্লিনিক্যাল অথবা বেসিক, যেটাই পড়েন না কেন, এই জিনিসটা প্রত্যেকবার একবার করে দেখে নেবেন। তাহলে হবে কি, জিনিসগুলো কোরিলেট করে পড়তে সুবিধা হবে, আর প্লাস হচ্ছে গিয়ে আপনাদের জিনিসটা মাথায় থাকবে ভালো, বারবার করে তখন আর ভুলে যাবেন না। যেমন এই যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস গুলো কোনটা থেকে কোন হরমোন আসতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা বেসিকেও পড়বেন, আবার ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিতেও এগুলা হচ্ছে গিয়ে লাগবে আপনাদের। তো এই জিনিসটা ভালো মতো কোরিলেট করে পড়ার জন্য আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা কোয়েশ্চেনে ফেরত যাই। কোয়েশ্চেনে বলছে যে প্রবাবল মেকানিজম অফ ইস্ট্রোজেন, ঠিক আছে। এখন দেখি, এর আগের কোয়েশ্চেনে কিন্তু আমরা এতটুকু বুঝে আসছি এই পুরো যে ফিটাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিসে কত দূর পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে। তো ওই আলটিমেটলি যখন ওই ফিটাল অ্যাড্রেনাল থেকে কর্টিসল আসে, সেই কর্টিসলটা কি করে, ফিটাল লিভার থেকে আলটিমেটলি ইস্ট্রোজেন প্রডিউস করতেছে। এখন দেখেন এখানে আমরা তো পড়লাম যে ইনক্রিজ কর্টিসল সিক্রেশন, তারপর ওই কর্টিসলটা আপনার ইস্ট্রোজেনটাকে বাড়াচ্ছে। তো আলটিমেটলি এই ইস্ট্রোজেনের এখন মেকানিজমটা কি, সেইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন দেখেন ইস্ট্রোজেন এখানে কি বলছে, ইস্ট্রোজেন কি করতেছে, ইনক্রিজ দ্য রিলিজ অফ অক্সিটোসিন, ঠিক আছে, ফ্রম ম্যাটার্নাল পিটুইটারি। এখন এই ইস্ট্রোজেনটা ছবির দিকে তাকান, ছবিতে দেখেন যে ইস্ট্রোজেনটা এই ম্যাটার্নাল পিটুইটারি থেকে, এতক্ষণ কিন্তু ফিটাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসটা অ্যাক্টিভেট ছিল, এখন সেখান থেকে যখন ইস্ট্রোজেন রিলিজ হইলো, সেই ইস্ট্রোজেনটা এসে ম্যাটার্নাল পিটুইটারির উপর কাজ করে সেখান থেকে অক্সিটোসিন রিলিজ করবে, ঠিক আছে। তো আমরা কোয়েশ্চেনটাতে যাই। কোয়েশ্চেনটা দেখেন, প্রথম কোয়েশ্চেনটা দেখেন, ইনক্রিজ রিলিজ অফ অক্সিটোসিন ফ্রম ফিটাল পিটুইটারি। অনেক সময় হয় কি, আমরা প্রথমেই দেখে নিলাম যে ইনক্রিজ রিলিজ অফ অক্সিটোসিন, পুরাটা আর পড়লামই না যে ফ্রম ফিটাল পিটুইটারি লেখা আছে, কিন্তু এখানে কিন্তু অ্যান্সারটা ফলস হবে, শুধুমাত্র এই যে ফিটাল পিটুইটারি এতটুকুর জন্য, কারণ অক্সিটোসিনটা আসতেছে কিন্তু মেইনলি ম্যাটার্নাল পিটুইটারি থেকে। সো প্রত্যেকটা স্টেম ভালো মতো পড়ে তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমরা। এরপর সেকেন্ডটা হচ্ছে বলছে যে ইনক্রিজ মায়োমেট্রিয়াল রিসেপ্টর, এই দেখেন এখানে ছবির মধ্যেও দেওয়া আছে যে ইনক্রিজ মায়োমেট্রিয়াল রিসেপ্টর, এই অক্সিটোসিনটাই মায়োমেট্রিয়াল রিসেপ্টরকে বাড়াচ্ছে, সেজন্য এটা ট্রু। দেন থার্ড স্টেমটা হচ্ছে ডিক্রিজ স্ট্রেচ রিসেপ্টর নাম্বার অ্যান্ড সেন্সিটিভিটি। আচ্ছা, এখানে দেখেন এখানে বলা আছে যে প্রমোটস দ্য সিনথেসিস অফ মায়োমেট্রিয়াল রিসেপ্টর, হ্যাঁ এটা একটু আগে আমরা দেখলাম। তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন সাথে গ্যাপ জাংশনও বানাবে, কোথায় গ্যাপ জাংশনটা বাড়াচ্ছে, মায়োমেট্রিয়াল সেলে। আরেকটা জিনিস হচ্ছে দেখেন এখানে বলছে যে স্টেজ রিসেপ্টরটাও এখানে বাড়াচ্ছে, প্লাস স্টেজ রিসেপ্টরের নাম্বার সেন্সিটিভিটি দুইটাই এখানে বাড়বে, ঠিক আছে, ছবির মধ্যেই দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে ফলস হয়ে যাচ্ছে, কারণ এখানে ডিক্রিজ হবে না, এখানে অ্যান্সারটা হবে ইনক্রিজ।
তারপরের কোয়েশ্চেনটা আছে যে ইনক্রিজ গ্যাপ জাংশন ইন অ্যানিয়ন সেল। একবার খেয়াল করেন যে এখানে বলছে অ্যানিয়ন সেলে গ্যাপ জাংশন বাড়তেছে, সেটা কিন্তু না। আমরা তো পড়তেছি যে হচ্ছে ম্যাটারনাল পিটুইটারি থেকে অক্সিটোসিন আসলো, তারপরে সে মায়োমেট্রিয়াল সেলের উপরে কাজ করে মায়োমেট্রিয়াল রিসেপ্টর বাড়াচ্ছে, তারপরে সেখানেই আবার স্ট্রেচ রিসেপ্টরকে বাড়াচ্ছে। তার মানে গ্যাপ জাংশনটাকেও সে বাড়াবে কোথায়? মায়োমেট্রিয়াল সেলে, নট ইন অ্যানিয়ন সেল। ওকে, এরপর 5 নম্বরে হচ্ছে ইনক্রিজ সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, এখানে দেখেন, এখানে বলাই আছে যে এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকেও সে বাড়াবে। এই যে মায়োমেট্রিয়াল রিসেপ্টরকে বাড়াচ্ছে, সাথে প্রোস্টাগ্ল্যান্ডিনকেও বাড়াচ্ছে। ওকে, এই কারণে এটা হয়ে গেছে ট্রু। তাহলে আমাদের 7 নম্বর এমসিকিউ শেষ। এরপরে 8 নম্বরে বলতেছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। ঠিক আছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সম্পর্কে আমাদের কিছু তথ্য এখানে দেয়া আছে, ট্রু নাকি ফলস আমরা দেখি। এই লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট, তো এই বক্সটা আপনারা অবশ্যই খুবই ভালো মতো পড়বেন। এই বক্সটা থেকে ঘুরায় ফিরায় দেখা যায় যে কোয়েশ্চেন আছে, এই বক্সটাতে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখন দেখি লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সম্পর্কে কি কি আসছে। আচ্ছা, প্রথমে আসছে যে থ্রু দিস সেগমেন্ট সিজারিয়ান সেকশন ইজ পারফর্মড। সহজ, এটা না মানে আমরা না পড়লেও জানতে পারবো, কারণ আমরা নর্মালি যে সিজারিয়ান সেকশনগুলো করি ওইগুলাকেই বলা হয় যে হচ্ছে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। তো অবশ্যই লোয়ার সেগমেন্ট দিয়ে সিজারিয়ান সেকশন পারফর্ম করা হয়, এটা হচ্ছে ট্রু। এরপরে আসেন যে দিস সেগমেন্ট হ্যাজ গট স্ট্রং রিট্রাক্টাইল প্রপার্টি কম্পেয়ার টু দ্য আপার সেগমেন্ট। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, আচ্ছা ধরেন এটা হচ্ছে আমি আঁকলাম, এটা হচ্ছে ইউটেরাস। ঠিক আছে, একটা ধরলাম আপার সেগমেন্ট, আমি যদি দুই ভাগে ভাগ করি, এটা ধরেন আপার সেগমেন্ট, এটা লোয়ার সেগমেন্ট। ঠিক আছে, আমরা যখন একটা নন প্রেগনেন্ট ইউটেরাসে থাকবো, একটা নন প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে কি হয় যে আপনার এই দুইটা ভাগকে আলাদা করা যায় না সেভাবে, কারণ যে স্মাসটা থাকে খুবই ছোট, খুবই ছোট একটা জায়গায় আমরা স্মাস জানি যে উপরে কি থাকে, উপরে থাকবে হচ্ছে অ্যানাটমিক্যাল রিং আর নিচে থাকবে হচ্ছে হিস্টোলজিক্যাল। ঠিক আছে, এই দুটার মাঝখানে থাকবে হচ্ছে আপনার স্মাসটা, সেটা হচ্ছে নন প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে। কিন্তু যখন আপনার প্রেগনেন্ট ইউটেরাস হয়, প্রেগনেন্ট ইউটেরাসে যখন আসে তখন কি হয়, মানে লেবারের ক্ষেত্রে কি হয়ে যায়, আপনার এই যে স্মাস, এই যে ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গার মধ্যে একটা বড় একটা রিজ তৈরি হয়ে যায়। ঠিক আছে, একটা রিজ তৈরি হয়ে যায়, যেই রিজটা দিয়ে আমরা আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্টকে মোটামুটি আলাদা করতে পারি। এই রিজটাকে আমরা বলতেছি ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন রিং। ঠিক আছে, এই কন্ট্রাকশনটা দিয়ে লোয়ার সেগমেন্টকে আমরা ডিফাইন করতে পারি যে এটা, আচ্ছা এটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এখানে দেখেন এজন্য বলা আছে যে লোয়ার সেগমেন্ট ইজ ডেভেলপড ফ্রম দ্য ইসমাস। ওই ইসমাসটাকে আমরা বলতেছি লোয়ার সেগমেন্ট, সেটা হচ্ছে ইন দ্য নন প্রেগনেন্ট ইউটেরাস। ঠিক আছে, যেটা উপরে থাকে হচ্ছে অ্যানাটমিক্যাল আর হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস দিয়ে। তার মানে এটা ছিল হচ্ছে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস আর এটা ছিল হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস। ঠিক আছে, এই যে এইটা আর এইটা, এই ছোট্ট জায়গাটা ছিল হচ্ছে আপনার ইসমাস। এই ছোট্ট জায়গাটা খালি ছিল, তখন সেটা হচ্ছে একদম পিচ্চি একটা ছোট্ট জায়গা, এটা হচ্ছে ইসমাস ছিল। পরবর্তীতে এই দুইটা অসের ডিফারেন্সিয়েশন হয়ে যায়। আলটিমেটলি কি হয় দেখেন, ইন লেবার লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই দ্য ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং। আচ্ছা, নেক্সট হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন, বলতেছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। ঠিক আছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সম্পর্কে আমাদের কিছু তথ্য দেয়া আছে, সেগুলোকে আমাদের জানতে হবে ট্রু নাকি ফলস। এটা জানার জন্য লোয়ার ইউটেরাইন সেগমেন্টের যে আমাদের অবতত্ত্ব বইতে যেই বক্সটা দেয়া আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে প্রত্যেকবারই ঘুরায় ফিরায় দেখা যায় যে কোয়েশ্চেন আসে, আর এটাতে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া আছে। এটা এমসিকিউ আসতে পারে, আবার এখান থেকে এসবিও হতে পারে, এই জন্য এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। আর শুধু এই বক্সটা না, আপনারা চেষ্টা করবেন অবতত্ত্ব বইয়ের মোটামুটি বক্স সবগুলোই, যতগুলো বক্স আছে বলেন অথবা পয়েন্ট যেগুলো আছে সেগুলো খুবই ভালো মতো পড়ে ফেলতে। অনেক সময় দেখা গেল খুব তাড়াতাড়ি আপনার একটা চ্যাপ্টার রিভিশন দিতে হবে, তখন আপনি জাস্ট বক্সগুলো দেখে গেলেন বা বোল্ড যেগুলো লেখা আছে ওইগুলো দেখে গেলেন, আর হচ্ছে পয়েন্ট যেগুলো আছে ওইগুলো দেখে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে ওই চ্যাপ্টার সম্পর্কে আপনাদের অনেক ভালো একটা ধারণা আসবে। আচ্ছা, আমরা এখন দেখি একটু লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। হ্যাঁ, প্রথমে কি বলছে দেখেন, এখানে একটা কথা বলা আছে যে নন প্রেগনেন্ট ইউটেরাসে কি হয়, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে ইসমাস থেকে ডেভেলপ করে। দেখি এখন আমরা, ধরেন এটা আমাদের ইউটেরাস। ঠিক আছে,
আমি এইভাবে আঁকলাম বোঝানোর জন্য। ধরেন এইখানে আমাদের ছোট্ট একটা জায়গা আছে, ঠিক আছে, এই ছোট্ট জায়গাটা, এই যে এত ছোট্ট একটা জায়গাকে আমরা বলতেছি ধরেন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এটা কিন্তু নন প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে। নন প্রেগনেন্ট ইউটেরাসে কি হচ্ছে যে আপনার উপরে ইন্টারনাল অসটা এত ছোট একটা জায়গা, আমরা অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস আর হিস্টোলজিক্যাল ইন্টারনাল অসের মাঝখানে এই ছোট জায়গাটাকে বলতেছি ইসমাস, যেটা হচ্ছে গিয়ে ইউটেরাসের সব থেকে কনস্ট্রিক্টেড এরিয়া, ঠিক আছে। তো এটা যখন লেবারে চলে আসে, এখানে দেখেন বলছে লেবারে লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা বাউন্ডেড কি দিয়ে হয়, ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং দিয়ে, ঠিক আছে। জিনিসটা কি আমরা দেখি, যখন আমরা একটা নন প্রেগনেন্ট ইউটেরাসের কথা বলবো, এই নন প্রেগনেন্ট ইউটেরাসে কি হয়, এটা ধরেন আপার সেগমেন্ট, এইটা হচ্ছে লোয়ার সেগমেন্ট নিচে, মাঝখানে এটা হচ্ছে ইসমাস, এই ছোট্ট জায়গাটা হচ্ছে ইসমাস, ঠিক আছে। এটাকে খুব বেশি আলাদা ডিফারেন্সিয়েট আমরা করতে পারি না নন প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে। কিন্তু যখন প্রেগনেন্ট ইউটেরাস থাকে, প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে কি হয়, এই ইসমাস বরাবর এই ইন্টারনাল অসের যে জায়গাটুকু, এখানে দেখা যায় যে একটা রিচ তৈরি হয়ে যায়, ঠিক আছে, এরকম একটা রিচ তৈরি হয়ে যায়। এই রিচটা দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট বা আপার সেগমেন্ট, আর একটা হচ্ছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কোনটা, সেটাই এখানে বলছে যে ইন লেবার লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই দ্য ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং অ্যান্ড বিলো বাই দ্য ফাইব্রোমাস্কুলার জাংশন অফ দ্য সার্ভিক্স আর ইউটেরাস। ইউটেরাসের নিচে যেহেতু সার্ভিক্স থাকতেছে, তাহলে ইউটেরাসের একদম লাস্ট পার্টে একটা রিচ তৈরি হয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমরা আলাদা করতেছি। উপরে থাকতেছে আপার সেগমেন্ট, নিচে লোয়ার সেগমেন্ট, যেটা হচ্ছে আমাদের আলটিমেটলি লেবারে হেল্প করবে, আর তার নিচে ইউটেরাসের নিচে অবভিয়াসলি সার্ভিক্স আছে, তো এই জন্য সার্ভিক্স আর ইউটেরাসের জাংশনটা থাকতেছে নিচে। ওকে, এরপরে আসেন, এখানে বোল্ড কিছু লেখা আছে, এগুলো তো আপনারা অবশ্যই পড়বেন, তাহলে আমরা দেখিনি। তাহলে এখানে বলছে যে দিস সেগমেন্ট হ্যাজ গট স্ট্রং রিট্রাকটাইল প্রপার্টি কম্পেয়ার টু দ্য আপার সেগমেন্ট। এখানে কিন্তু বলা আছে যে এই সেগমেন্টের রিট্রাকটাইল প্রপার্টি এখানে দেখেন অনেক পোর, এটা কিন্তু স্ট্রং না, এই কারণে এটা হচ্ছে ফলস। এরপরে বলছে ইট মেজার্স 7.5 to 10 সেন্টিমিটার ওয়েন ফুললি ফর্মড। এখানে লেখা আছে যে ইট মেজার্স 7.5 to 10 সেন্টিমিটার, তার মানে এটা ট্রু। এরপরে আসেন ডি নাম্বারে বলছে বিকামস সিলিন্ড্রিক্যাল ডিউরিং ফার্স্ট স্টেজ অফ লেবার। এখন লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা যেহেতু লেবারেই আমরা মেইনলি ডিফারেন্সিয়েট করতে পারতেছি, আর লোয়ার ইউটেরাইন সেগমেন্টটাতে যখন এনগেজমেন্ট হইতে থাকে বা আপনার লেবারের টাইম চলে আসছে, যখন বাচ্চার মাথাটা চলে আসবে, তখন আস্তে আস্তে কি হইতে থাকে, লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা আপনার মানে ওয়ালটা যেটা সেটাও আস্তে আস্তে থিন হইতে থাকে। এই জন্য দেখা যায় যে একদম লাস্টের দিকে মানে সেকেন্ড স্টেজে এসে আপনার হচ্ছে গিয়ে এটা সিলিন্ড্রিক্যাল হয়ে যায়, যেহেতু ওয়ালগুলো থিন হয়ে যায়, তার মানে কি হবে, এটা ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবারে এটা সিলিন্ড্রিক্যাল হয়, নট ইন ফার্স্ট স্টেজ অফ লেবার, এই কারণে এটা ফলস। তারপর দ্য পেরিটোনিয়াম ইজ লুজলি অ্যাটাচড টু দিস সেগমেন্ট পোস্টেরিয়রলি, ঠিক আছে। আমাদের কিন্তু প্রত্যেকবার বারবার বলতেছি আমি যে আপনারা স্টিমগুলো খুবই ভালোভাবে পড়বেন। দেখেন আমি যদি শুধুমাত্র ওই পোস্টেরিয়রলি নিচে লেখা আছে এটুকু পড়লামই না, খেয়ালই করলাম না, জাস্ট দ্য পেরিটোনিয়াম ইজ লুজলি অ্যাটাচড টু দিস সেগমেন্ট এতটুকু দেখে যদি আমি ট্রু দাগাই দিই তাহলে কিন্তু হবে না, কারণ দেখেন পেরিটোনিয়াম কিন্তু এখানে লুজলি অ্যাটাচ থাকবে কিভাবে, এই যে দেখেন এখানে লেখা আছে ডিরেক্টলি যে অ্যান্টেরিয়রলি অ্যাটাচ থাকবে, নট পোস্টেরিয়রলি, এটা ফলস। ওকে, আচ্ছা, তো এই বক্সটা আপনারা খুবই ভালো মতো প্রত্যেকটা লাইন ভালো মতো পড়বেন এন্ড বুঝে পড়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা লোয়ার ইউটেরাইন সেগমেন্টের কনসেপ্টটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আসেন 9 নম্বরে বলছে ইভেন্টস ইন দ্য স্টেজ অফ লেবার, মানে স্টেজ অফ লেবারে কি কি ইভেন্ট হয়, ঠিক আছে। তো এখানে আমি ফার্স্ট স্টেজে কি হয়, সেকেন্ড স্টেজে কি হয় এগুলো লিখছি। এখন দেখেন আপনাদের এক্সপ্লেনেশনটা দেখাই। এই যে অর্থতত্ত্ব বইয়ে যে এই যে পয়েন্টগুলো দেয়া আছে, এই পয়েন্টগুলো খুবই ভালো করে পড়বেন। আমি একটু আগেও বললাম, এই পয়েন্টগুলো পড়লে কি হবে, পুরো চ্যাপ্টারের একটা সামারি করা থাকে। এই জন্য এই ছোট ছোট পয়েন্টগুলো পড়লে দেখা যাবে যে ম্যামরা তো কি করে যে সবসময় যে একদম বই রিডিং পড়ে ভিতর থেকে কোয়েশ্চেন দেওয়ার ব্যাপারটা তো এরকম না, পয়েন্টগুলো মেইন সামারি যেটা সেটাই তো আমাদের দরকার। এখানে দেখেন এই যে সুন্দর করে এখানে বলা আছে মেইন ইভেন্টস ইন দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার, ডাইলেটেশন এন্ড ইনভেস্টমেন্ট। তারপর সেকেন্ড স্টেজে কি হয়, ডিসেন্ট অ্যান্ড ডেলিভারি। আবার সেকেন্ড স্টেজেরই দুইটা ভাগ হচ্ছে গিয়ে প্রপালসিভ ফেজ আর এক্সপালসিভ ফেজ, আর এদিক থেকে থার্ড স্টেজে এসে সেপারেশন অফ দ্য প্লাসেন্টা, ঠিক আছে। তাহলে আমরা আগের স্লাইডে যাই। ফার্স্ট স্টেজে হচ্ছে ডিসেন্ট অফ দ্য ফিটাস। ফার্স্টেই কি ডিসেন্ট হয়ে যাবে, অবভিয়াসলি না, এই জন্য এটা ফলস। তারপরে ফার্স্ট স্টেজে বলছে যে প্রপালসিভ ফেজ, আমরা তো ফার্স্ট স্টেজে এরকম কিছু পাই নাই। সেকেন্ড স্টেজে দুইটা ফেজ ছিল, তার মানে এটাও ফলস।
তারপরে থার্ড নাম্বার বলছে যে সেকেন্ড স্টেজে কি হয়, এক্সপালসিভ ফেজ, হ্যাঁ এটা ট্রু। তারপর বলছে ফার্স্ট স্টেজে ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স, ইয়েস ফার্স্ট স্টেজে কিন্তু দুইটা জিনিসই হয়, একটা হচ্ছে ডাইলেটেশন আর একটা হচ্ছে ইফেসমেন্ট। আর থার্ড স্টেজে এসে হচ্ছে সেপারেশন অফ প্লাসেন্টা, অবভিয়াসলি থার্ড স্টেজটাই এটা, যেখানে হচ্ছে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে সেকেন্ড স্টেজে, এখন এসে প্লাসেন্টা ডেলিভারি হবে, এটাই হচ্ছে গিয়ে থার্ড স্টেজ। ওকে, এই কারণে এটা ট্রু। আচ্ছা, এরপরে বলছে ট্রু অ্যাবাউট লোকিয়া। আমরা তো জানি লোকিয়া কি জিনিস, সেটা হচ্ছে ফার্স্ট 4 নাইট সিক্রেশন যেটা হচ্ছে আফটার ডেলিভারি, সেটা এটা সম্পর্কে ডিটেইলস কিছু বলা আছে এখানে। দেখেন লোকিয়া সম্পর্কে যে জিনিসগুলো বলা আছে আপনার অবসত্ব বইতে, আপনারা চেষ্টা করবেন সব জিনিসগুলো ভালো মতো পড়তে। কালার, তারপর কম্পোজিশন, কি কি টাইপের আছে, সেটা কতদিন কি কি কালার হয়, প্লাস এই যে এখানে আছে হচ্ছে কতদিন ডিউরেশন, নর্মাল ডিউরেশন কতটুকু, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, অর্ডারটা কেমন, রিয়াকশন কেমন, অ্যামাউন্ট কতটুকু, এই জিনিসগুলো খুবই ভালো মতো পড়বেন, ঠিক আছে। তো এখানে বলছে রিয়াকশন অ্যাসিডিক ইন ফার্স্ট উইক, ঠিক আছে। এখন দেখি রিয়াকশনটা কি লোকিয়ার। আচ্ছা, এখানে দেখেন এখানে কি বলছে, ইটস রিয়াকশন ইজ অ্যালকালাইন টেন্ডিং টু বিকাম অ্যাসিড টুয়ার্ডস দ্য এন্ড। তার মানে কি প্রথমে অ্যালকালিনই থাকে, পরের দিকে মানে পিউরপেরিয়ামের লাস্টের দিকে গিয়ে সে অ্যাসিডিক হয়। তাহলে এই কোয়েশ্চেনটা কি হবে, তাহলে ফলস হয়ে যাবে, কারণ এখানে আমি বলে দিছি যে অ্যাসিডিক ইন ফার্স্ট উইক, ফার্স্ট উইকে তো সে অ্যাসিডিক থাকে না, ফার্স্ট উইকে সে অ্যালকালাইন থাকে, ঠিক আছে। অ্যাসিডিক কখন হয়, টুয়ার্ডস দ্য এন্ড মানে পিউরপেরিয়ামের লাস্টের দিকে গিয়ে। এরপরে লোকিয়া রুব্রা, এটার আপনার ডিউরেশন 1 to 4 days, এটা হচ্ছে ট্রু। তারপর লোকিয়া অ্যালবা পেল ব্রাউনিশ, না লোকিয়া অ্যালবার কালার হচ্ছে গিয়ে দেখেন পেল হোয়াইট, সো এটা হয়ে গেছে ফলস। তারপর লোকিয়া অ্যালবার ডিউরেশন 10 to 15 days, ওকে এটা হচ্ছে ট্রু। আর এটা হচ্ছে ডিউরেশন মে এক্সটেন্ড আপ টু 6 weeks, এখানে দেখেন নর্মাল ডিউরেশন মে এক্সটেন্ড আপ টু 3 weeks বলা আছে, তার মানে এটা ফলস। ওকে, এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে যে ফিজিওলজি অফ ল্যাকটেশন, ঠিক আছে। এই ফিজিওলজি অফ ল্যাকটেশন ব্যাপারটা যেটা আপনাদের পিউরপেরিয়ামের চ্যাপ্টারে আমরা যে ফিজিওলজি অফ ল্যাকটেশনের পুরো একটা মানে ছবি দেয়া আছে, প্লাস পুরো যে বর্ণনাটা আছে, এই জিনিসটা খুবই ভালো মতো আয়ত্তে রাখবেন, যাতে মানে এখান থেকে ঘুরায় ফিরায় কোয়েশ্চেন আসলে আপনারা পারেন। এখানে কিন্তু অনেক কোয়েশ্চেন আসার মতো জায়গা আছে, প্লাস অনেকবারই ঘুরায় ফিরায় দেখা যায় এসবিএ অথবা এমসিএ চলে আসে, ঠিক আছে। তো ফিজিওলজি অফ ল্যাকটেশনের প্রথম 4টা ধাপ যদি আমি বলি, তাহলে দেখেন কি কি। একটা হচ্ছে ম্যামোজেনেসিস, তারপরে একটা হচ্ছে ল্যাকটোজেনেসিস, ঠিক আছে। তারপরে একটা আসবে হচ্ছে গ্যালাক্টোকাইনেসিস, আর একটা হচ্ছে গ্যালাক্টোপয়েসিস, ঠিক আছে। এই 4টা ধাপ, গ্যালাক্টোকাইনেসিস লিখলাম না, আর এটা হচ্ছে গ্যালাক্টোপয়েসিস, ঠিক আছে। এই 4টা ধাপ এখন আমাদের জানতে হবে এইটা কি, এইটা কি, এটা কি, এই 4টা কোনটা কি, ঠিক আছে। প্রথমে যখন প্রিপারেশন অফ ব্রেস্ট, ঠিক আছে, আমরা একটা ব্রেস্ট প্রিপারেশন নিচ্ছে, সে লেবারে আছে, তারপরে আস্তে আস্তে ডেলিভারি হবে, তো এই যে প্রিপারেশন, পুরো প্রিপারেশনের মধ্যে দিয়ে যে যাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে এই দেখেন লেখা আছে যে প্রিপারেশন অফ ব্রেস্ট হচ্ছে ম্যামোজেনেসিস। এরপর বলছে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন, মানে আমাদের ব্রেস্ট অ্যালভিওলাই থেকে যখন মিল্কটা সিক্রেশন হবে সেটাকে আমরা বলবো ল্যাক্টোজেনেসিস, ওকে। এরপরে আসেন হচ্ছে গ্যালাক্টোকাইনেসিস। গ্যালাক্টোকাইনেসিসে কি হয়, মিল্কটা ইজেকশন হচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু আলাদা জিনিস, খেয়াল রাখবেন। এটা হচ্ছে মিল্ক সিক্রেশন, আর এটা হচ্ছে বেবি যখন সাক করবে তখন আলটিমেটলি মিল্ক ইজেকশন হবে। তো গ্যালাক্টোকাইনেসিসে আমরা দেখবেন পুরোটা পড়লে আপনারা দেখতে পারবেন যে গ্যালাক্টোকাইনেসিসে আমরা মিল্ক ইজেকশন অথবা মিল্ক লেট ডাউন রিফ্লেক্সটা পাই, ঠিক আছে। আর আরেকটা থাকতেছে হচ্ছে গ্যালাক্টোপয়েসিস, যেটা হচ্ছে মেইনটেনেন্স, এই যে আমরা বলি যে হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা বাচ্চা বুকের দুধ এতদিন পাবে, এই যে মেইনটেনেন্স জিনিসটা, এই মেইনটেনেন্সটা হচ্ছে গ্যালাক্টোপয়েসিস। আর প্রত্যেকটার জন্য কোনটার জন্য কোন হরমোন কাজে লাগতেছে বা কোনটার জন্য কোন হরমোন দায়ী, এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো মতো পড়তে হবে। এই যে এই পুরো ছকটা বা এই পুরো ছবিটা দেখে আপনারা সুন্দর মতো এটা রিডিং পড়ে মাথায় গেঁথে ফেলবেন, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা এখানে বলছে ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে অ্যান ইনট্যাক্ট নার্ভ সাপ্লাই ইজ এসেনশিয়াল ফর দ্য গ্রোথ অফ মেমারি গ্ল্যান্ডস ডিউরিং প্রেগন্যান্সি। আচ্ছা, এখানে যে কথাটা বলছে মানে ইউজুয়ালি দেখলে কি মনে হবে যে যেহেতু মেমারি গ্ল্যান্ডের গ্রোথের জন্য নার্ভ সাপ্লাই হয়তো বা খুবই এসেনশিয়াল কিছু একটা হতে পারে, তো এটা কিন্তু ফলস। কারণ কি দেখেন আমাদের কিন্তু একদম ম্যামোজেনেসিসে আমরা যে পড়লাম না যে ম্যামারি গ্ল্যান্ডের গ্রোথ বা প্রিপারেশন অফ দ্য ব্রেস্ট, সেই জায়গায় কিন্তু ইনট্যাক্ট নার্ভ সাপ্লাইয়ের কোনো প্রয়োজনই নাই। এখানে লেখছে যে ইনট্যাক্ট
নার্ভ সাপ্লাই ইজ নট এসেনশিয়াল। ওকে, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন। আমি চেষ্টা করছি এই বক্স থেকে বোল্ড লাইনগুলো তুলে দিয়ে একটা এমসিকিউ বানানোর, যাতে এই জিনিসটা একবার কোয়েশ্চেন সলভ করলেও আপনাদের মাথায় থাকে, প্লাস হচ্ছে এই বোল্ড লাইনগুলো অবশ্যই আপনারা মানে পড়ে যান একবার হলেও। তো এই কারণে ফার্স্ট এরটা হয়ে গেছে ফলস। তারপর সেকেন্ডটা হচ্ছে প্রোল্যাকটিন অ্যান্ড অক্সিটোসিন বোথ অ্যাফেক্টস দ্য ফাংশন অফ ব্রেস্ট টার্গেট সেল। হ্যাঁ, এটা ট্রু। এখানে দেখেন যে এখানে একদম স্পষ্ট বলা আছে যে প্রোল্যাকটিন অ্যান্ড অক্সিটোসিন বোথ অ্যাফেক্টস দ্য ফাংশন অফ ব্রেস্ট টার্গেট সেল। ঠিক আছে, দুইটাই কাজ করে। এরপর বলছে ফর গ্যালাক্টোপয়েসিস ফ্রিকোয়েন্সি অফ সাকলিং ইজ এসেনশিয়াল। আচ্ছা, এই যে দেখেন এখানে গ্যালাক্টোপয়েসিসে কি হয়, আপনার সাকলিং যেটা মানে বাচ্চা যত বেশি সাক করবে, বারবার আমরা বলি না, দেখা যায় যে ডেলিভারির পর আমরা মায়েদেরকে কি বলি, বারবার বাচ্চাকে বুকের কাছে ধরবেন, বারবার বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা মানে এনকারেজ করি। তো এই কারণেই করি যে যাতে হচ্ছে গ্যালাক্টোপয়েসিস যেটা মেইনটেনেন্সটা, এই যে ল্যাকটেশনের ফিজিওলজিটা, এটা যাতে মেইনটেনেন্স হয়, এই কারণেই আমরা বলে থাকি। তো এই জন্য ফ্রিকোয়েন্সি অফ সাকলিং ইজ এসেনশিয়াল গ্যালাক্টোপয়েসিসের জন্য। এরপরে প্রোল্যাকটিন ইজ দ্য মেজর গ্যালাক্টোকাইনেটিক হরমোন। এখানে দেখেন গ্যালাক্টোকাইনেটিক হরমোন কি আর গ্যালাক্টোপয়েটিক হরমোন। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই গ্যালাক্টোকাইনেটিক হরমোনের জন্য দায়ী হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে, আর গ্যালাক্টোপয়েটিক হরমোন মনে রাখবেন হচ্ছে প্রোল্যাকটিন। এই দুটো জিনিস কিন্তু ভুল করা যাবে না। ওকে, এই দুটো জিনিস একদমই ভুল করা যাবে না। এই গ্যালাক্টোপয়েসিসের জন্য প্রোল্যাকটিন, এটা মনে রাখতে পারেন, এই যে গ্যালাক্টোপয়েসিসে পি আছে আর প্রোল্যাকটিনের মধ্যেও পি আছে, এভাবে একটু মনে রাখতে পারেন, যদি প্যাচ লাগে আর উল্টাপাল্টা লাগে সেক্ষেত্রে আর কি। তো গ্যালাক্টোকাইনেটিক হরমোন আমরা কোনটাকে বলতেছি, অক্সিটোসিন, আর গ্যালাক্টোপয়েটিক হরমোন বলবো হচ্ছে গিয়ে প্রোল্যাকটিন। ঠিক আছে, এই যে লেখা আছে যে প্রোল্যাকটিন অ্যাপিয়ার্স টু বি দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টোপয়েটিক হরমোন। ঠিক আছে, আর এখানে বলা আছে যে অক্সিটোসিন ইজ দ্য মেজর গ্যালাক্টোকাইনেটিক হরমোন। এগুলো কিন্তু এসবিও চলে আসতে পারে। ওকে, এরপরে লাস্ট স্টেমটা হচ্ছে মিল্ক সিক্রেশন অ্যাকচুয়ালি স্টার্টস অন 6th or 7th পোস্টপার্টাম ডে। এটা কিন্তু 6th or 7th হবে না, এটা হচ্ছে আপনার 3rd or 4th পোস্টপার্টাম ডেতেই মিল্ক সিক্রেশন অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, এই কারণে ওটা হয়ে গেছে ফলস। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে বলছে গ্যালাক্টোগক্স। আর এখন গ্যালাক্টোগক্স জিনিসটা কি সেটা আমরা জানি আগে। ঠিক আছে, এখানে কিছু ওষুধের নাম দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই ওষুধ রিলেটেড, মেডিসিন রিলেটেড কিছু একটা হবে। আচ্ছা, দেখেন এখানে আমাদের বইয়ে কিন্তু ছোট্ট করে বলা আছে যে গ্যালাক্টোগক্স, একদম ব্র্যাকেটের মধ্যে বলা আছে, হয়তো বা এটা আমরা স্কিপ করে গেছি বা বুঝি নাই। আমরা কোয়েশ্চেনের অ্যান্সার জানি, কিন্তু দেখা যাচ্ছে যে কোয়েশ্চেনটা একটু ঘুরাই দিছি, এই কারণে আর কি মাথায় আসতেছে না যে গ্যালাক্টোগক্স জিনিসটা কি। জাস্ট হচ্ছে কি আপনার যে ড্রাগগুলো আপনার মিল্ক সিক্রেশনটাকে ইমপ্রুভ করবে সেটাই হচ্ছে গিয়ে গ্যালাক্টোগক্স। এখানে দেখেন এই কয়েকটা ওষুধের নাম জানলেই হবে, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই আপাতত। গ্যালাক্টোগক্সের মধ্যে দেখেন মেটোক্লোপ্রামাইড একটা আছে যেটা ইনক্রিজ করতেছে, তারপরে হচ্ছে সালপিরাইড যেটা ডোপামিন অ্যান্টাগনিস্ট। আমরা জানি যে ডোপামিন হচ্ছে গিয়ে প্রোল্যাকটিনকে কি বলে স্টিমুলেট করে। ওকে, তো গ্যালাক্টোগক্স কি হয়, যেগুলো মিল্ক সিক্রেশনটাকে ইমপ্রুভ করতেছে, তার মানে আপনার ডোপামিন অ্যান্টাগনিস্ট। এখানে সালপিরাইড কিভাবে কাজ করে, যে ডোপামিন হচ্ছে আপনার প্রোল্যাকটিনকে ইনহিবিট করে। সো যখন ডোপামিন অ্যান্টাগনিস্ট মানে কি, ডোপামিনকে যে ইনহিবিট করতেছে, তার মানে সে প্রোল্যাকটিন সিক্রেশনকে বাড়াবে। এই কারণে সালপিরাইড একটা, আর এদিক থেকে হচ্ছে ডমপেরিডন, এটাও হচ্ছে গিয়ে বাড়ায়। আর আরেকটা দেখেন যে ল্যাকটেশন সাপ্রেস করার ওষুধগুলো কি কি, অনেক কিছুই আছে, তার মধ্যে এগুলো আপনারা একবার পড়ে নেবেন যে ল্যাকটেশন সাপ্রেশন কারা কারা করতেছে, আর আপনার মিল্ক ইমপ্রুভ কারা কারা করতেছে। তো যারা ইমপ্রুভ করতেছে মিল্ক প্রোডাকশনকে, তাদেরকে আমরা বলতেছি গ্যালাক্টোগক্স। ওকে, তো এই জন্য মেটোক্লোপ্রামাইড এটা হচ্ছে ট্রু, সালপিরাইড ট্রু, ডমপেরিডন ট্রু, আর ব্রোমোক্রিপ্টিন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যেটা ইনহিবিট করে। এই কারণে যখন ওই যে বেবি মারা যায় তখন কিন্তু আমরা এটা সাজেস্ট করি যে বেবি মারা গেছে যাতে ডেলিভারির পরে যাতে দেখা যায় যে বেবি মারা গেছে, তাদেরকে আমরা ব্রোমোক্রিপ্টিন দিই, যেটা কিনা আপনার প্রোল্যাকটিনকে ইনহিবিট করে, তখন আলটিমেটলি মিল্ক সিক্রেশনটা আস্তে আস্তে কমে যায়। এই কারণে এটা হয়ে গেছে ফলস। আর এটা হচ্ছে পাইরিডক্সিন, জাস্ট এমনি দেয়া, এটাও ফলস। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ ইউরিনারি সিস্টেম ইন দ্য
পিউরপেরিয়াম। আচ্ছা, পিউরপেরিয়ামে কিন্তু আমরা অনেক ধরনের চেঞ্জ পড়ছি বা অনেক ধরনের কমপ্লিকেশন পড়ছি। ব্রেস্ট কমপ্লিকেশন, তারপর ইউরিনারি ট্র্যাক্টের কমপ্লিকেশন, অনেক ধরনের কমপ্লিকেশনই পড়ছি। তার মধ্যে এখন ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে ফিজিওলজিক্যালি কী কী চেঞ্জেস হয় সেগুলোই আমরা দেখবো, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমি দিছি হচ্ছে এই বক্সটা থেকে, যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন দ্য পিউরপেরিয়াম, যেটা হচ্ছে আপনার ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে হচ্ছে। এই বক্সটা খুবই ভালো করে আপনারা পড়বেন। মানে পুরা ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে ইউটিআই হচ্ছে, এগুলো তো আমরা মোটামুটি জানি বা কমন সেন্স থেকেও দাগাতে পারবো। তো এই বক্স থেকে আপনারা একটু ভালো মতো দেখলে আপনারা ইউরিনারি ট্র্যাক্টের যে কমপ্লিকেশন বা চেঞ্জেসগুলো আছে এগুলো ভালো মতো পারবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখি যে পিউরপেরিয়ামের কথা কিন্তু বলতেছি, যে ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন দ্য পিউরপেরিয়াম মানে ডেলিভারি হয়ে গেছে। তো আলটিমেটলি কি হয়, যে ডেলিভারির আগে আমরা দেখি না পায়ে পানি আসতেছে, মানে কি, মানে আমাদের বডিতে বেশি বেশি পানি চলে আসতেছে। ফিজিওলজিক্যাল, আপনার গাইনি ফিজিওলজিতে ভালো মতো পড়বেন আরো, যে কিভাবে ইডিমা হচ্ছে, ফিজিওলজিক্যাল ইডিমা কিভাবে হচ্ছে এগুলা। তো তখন কি হয় আলটিমেটলি, যে ফ্লুইড বাইরে চলে আসতেছে, পানি আমরা বাইরেই তো পাচ্ছি, মানে ইন্টারভাস্কুলার স্পেস থেকে এক্সট্রা ভাস্কুলারে চলে আসতেছে। এখন আমরা বলতেছি পিউরপেরিয়াম মানে ডেলিভারি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি হবে, যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে এক্ষেত্রে ফ্লুইড শিফটটা হবে এক্সট্রা ভাস্কুলার থেকে ইন্ট্রাভাস্কুলারে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা যখন আবার কিডনি পড়বেন, কিডনির বাকি সিস্টেমগুলো পড়বেন, রেনাল সিস্টেম, ফিজিওলজিতে পড়বেন, তখনও দেখবেন যে আরো ভালো করে ডিটেইলস বুঝতে পারবেন, ঠিক আছে? তো এক্ষেত্রে ইউরিনারি আউটপুটটা ইনক্রিজ হবে। মানে মেইন কথা হচ্ছে ফ্লুইডটা শিফট হবে হচ্ছে আপনার এক্সট্রাভাস্কুলার থেকে ইন্ট্রাভাস্কুলার স্পেসে। ওকে, তো এখানে আমি উল্টায় দিছি, এই কারণে এটা হয়ে গেছে ফলস, ঠিক আছে? এখানে আমি লিখছি যে ইন্ট্রাভাস্কুলার থেকে এক্সট্রাভাস্কুলার, না, এটা হচ্ছে এক্সট্রা থেকে ইন্ট্রা। ওকে, তারপরে বলছে যে ব্লাডের ওয়ালটা ইডিমাটাস হবে আর হাইপারেমিক হবে। এটা ট্রু, এই যে এখানে বলা আছে। এরপর বলছি যে ব্লাডার টোন আর সেন্সেশনটা রিডিউসড হবে, ঠিক আছে? এটাও হচ্ছে গিয়ে ট্রু। এরপরে আসেন অ্যাটনি অফ পেলভিক ফ্লোর মাসল ইনক্রিজেস দ্য রিস্ক অফ ইউটিআই। এখন দেখেন এখানে বলছে অ্যাটনি অফ পেলভিক ফ্লোর মাসল, এখানে কি করে, এটার কারণে ইফেক্টটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করে। মানে যখন আপনার টোন কমে যাবে তখন কি হবে, আপনার ব্লাডারের টোন কমে গেছে, তার মানে আপনার ব্লাডারটা কি করতেছে, আপনার ইউরিনটাকে ধরে রাখতে পারতেছে না, তখনই তো আমরা সেটাকে বলতেছি ইউরিনারি ইনকন্টিনেন্স। ইউটিআই এর সাথে তো এটা সম্পর্ক নাই, আছে হয়তো বা দূরের কোনো সম্পর্ক, এরকম ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। তো অ্যাটনি অফ দ্য পেলভিক ফ্লোর মাসল যখন হয়ে যাবে তার কারণে হচ্ছে আপনার ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করবে, নট ইউটিআই, ঠিক আছে? এই কারণে এটা হয়ে গেছে ফলস। তারপরের কোশ্চেন বলছে ডাইলেটেশন অফ ইউরিনারি কালেক্টিং সিস্টেম কজেস ইউরিনারি ইনকন্টিনেন্স। দেখেন এখানে বলছে ডাইলেটেশন অফ দ্য ইউরিনারি কালেক্টিং সিস্টেম, এই যে যখন ডাইলেটেশন হয়ে যাচ্ছে সেইটা রিস্ক করতেছে আপনার হচ্ছে ইউটিআই রিস্ক বাড়াচ্ছে। আর অ্যাটনি যেটা, সেটার কারণে ইনকন্টিনেন্স, মানে টোন নষ্ট হয়ে গেছে, তাই ব্লাডার ইউরিন ধরে রাখতে পারতেছে না, এটাকে আমরা বলতেছি ইনকন্টিনেন্স। আর যখন ডাইলেটেশন হয়ে যাচ্ছে তখন কি হয়, যে আপনার ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়, এই কারণে তখন সেক্ষেত্রে হয়ে যাবে যে ইনক্রিজড রিস্ক অফ ইউটিআই। এই কারণে এটাও হয়ে গেছে ফলস, মানে দুইটা জাস্ট অল্টার করে দিছে আর কি, ঠিক আছে? ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অর্গানিজম রেসপন্সিবল ফর ইউটিআই ইন পিউরপেরিয়াম। এই অর্গানিজম রিলেটেড জিনিসগুলো খুবই ভালো করে আপনারা মাথায় রাখবেন। আরেকটা কাজ করবেন, আপনারা যখন মাইক্রোবায়োলজি পড়বেন তখন আপনারা বিভিন্ন জায়গায় যে অর্গানিজমগুলো পড়ছেন, দেখা যায় এখানে পড়তেছেন যে ইউটিআই এর জন্য কে দায়ী, পিউরপেরিয়ামে, তারপর আরো অনেক জায়গায় পড়বেন, তারপরে নর্মাল ফ্লোরা পড়বেন, বিভিন্ন ধরনের অর্গানিজম আপনারা পড়বেন। এগুলাকে চেষ্টা করবেন যে একটা সাথে একটা কোরিলেট করে পড়তে। ধরেন আপনি পিউরপেরিয়ামের রিলেটেড পড়তেছেন, তখন আর একটু মনে রাখলেন যে ইউটিআই এখানে হচ্ছে, আর কোথাও আমি ইউটিআই রিলেটেড কিছু পড়ছি কিনা, বা আর কোথাও এই রিলেটেড অর্গানিজম পড়ছি কিনা। একটু মাইক্রোবায়োলজি পড়ার সময় এই জিনিসগুলো মানে কোরিলেট করে মনে করে পড়ার চেষ্টা করবেন, যে এই জিনিসটা আমি আবার কোথায় পড়ছিলাম বা ক্লিনিক্যালে আমি কোন জায়গায় পড়ছিলাম যখন আপনি মাইক্রোবায়োলজি পড়বেন, ঠিক আছে? তো এটা তো বলার কিছু নাই, জাস্ট এখানে লেখাই আছে যে অর্গানিজম রেসপন্সিবল কি কি, চারটা অর্গানিজম, তার মধ্যে আমি এক্সট্রা একটা দিছিলাম, সেটা হয়ে যাচ্ছে ফলস, বাকি চারটা ট্রু। ওকে, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস অফ সাব ইনভলিউশন, ঠিক আছে? এখানে কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন। এখানে সাব ইনভলিউশন মানে হচ্ছে যখন ইউটেরাসে নর্মালি ইনভলিউশন হচ্ছে না,
সেটাই সাব ইনভলিউশন, ঠিক আছে। তো পিউরপেরিয়ামে যে ইউটেরাসটা নর্মাল স্টেটে চলে আসতেছে সেটাই তো ইনভলিউশন। তো সেটা যখন নর্মালি ঠিকঠাক মতো না হচ্ছে সেটাকে আমরা বলবো সাব ইনভলিউশন। কিন্তু এখানে কোয়েশ্চেনটাকে বলছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস। আমাদের বইয়ে দেখেন দুই ধরনের ফ্যাক্টরস কিন্তু দেয়া আছে সাব ইনভলিউশনের, একটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর আর একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টর মানে কি, যেগুলো আছে সেইগুলা হচ্ছে এগুলার কারণে আপনার এটা হওয়ার চান্সেস বেশি যে ইনভলিউশন হবে। আর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর জিনিসটা হচ্ছে এটা আপনার মানে ইনভলিউশন সাব ইনভলিউশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ফ্যাক্টরগুলোর কারণে আপনার সাব ইনভলিউশন হওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যাচ্ছে, অ্যাগ্রাভেট করতেছে জিনিসটাকে, ঠিক আছে। তাহলে এই অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস কি কি আছে, দুইটাই কিন্তু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস, জাস্ট রিটেইন প্রোডাক্টস অফ কনসেপশন আর একটা হচ্ছে ইউটেরাইন সেপসিস, মানে ডেলিভারির পরে আপনার প্রোডাক্ট ভিতরে থেকে গেছে বা সেপসিস হয়ে গেছে, সেটা অ্যাগ্রাভেট করবে যে আপনার সাব ইনভলিউশন মানে হওয়ার চান্সেস আরও বেশি বেড়ে যাবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো এই কারণে এই দুইটা হয়ে যাবে ট্রু আর বাকিগুলা ফলস। ও আরেকটা জিনিস এখানে আছে যে ইউটেরাইন সেপসিস বা এন্ডোমেট্রাইটিস, এই জন্য এটা আমি আলাদা একটা স্টেমে দিছি, সেজন্য এটাও কিন্তু ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো এই তিনটা বাদে বাকিগুলো হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, এই জন্য বাকিগুলো হচ্ছে ফলস। ওকে, আচ্ছা ওকে, আমাদের 15টা এমসিকিউ শেষ, এবার আমরা চলে আসছি হচ্ছে এসবিএতে, ঠিক আছে। আচ্ছা, এসবিএতে প্রথম কোয়েশ্চেনটা আসছে যে ফুল ফরমেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট অকার্স ইন। এখন এসবিএর কিন্তু জিনিসগুলা কি দেখা যায় যে 5টা স্টেমই হচ্ছে গিয়ে অনেক সময় ট্রু দিয়ে দেয়, অনেক সময় না, বিসিপিএস এই কাজটা খুবই করে। আমার পরীক্ষার সময়ও দেখা গেছে যে 5-6টা স্টেম মানে 5টা স্টেমের মধ্যে 5-6টা কোয়েশ্চেনে আর কি দেখা গেছে 5টা স্টেমই ট্রু। আমি জানি যে 5টা স্টেমই ট্রু, এর মধ্যে একটা বেস্ট খুঁজে বের করা সো টাফ, ঠিক আছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন এসবিএ মানে যেগুলা আপুরা বলে দেয় যে এগুলো খুবই ভালো করে পড়তে হয়, আপুরা বা ভাইয়ারা বেসিক হোক বা ক্লিনিক্যাল, এই জিনিসগুলো এসবিএতে আসার চান্স বেশি, সেই জিনিসগুলো আপনারা খুবই স্পেসিফিকভাবে পড়ার চেষ্টা করবেন যাতে আপনাদের কনফিউশন না হয়। মানে মেইন জিনিসগুলো, এমন না যে খুব বেশি পড়তে গিয়ে আপনি এসবিএ গুলো গুলাই ফেলতেছেন, তখন দেখা যাবে যে আপনার পরীক্ষার হলে কনফিউশন বেশি হবে, আপনার 5টা স্টেমে এটা ছিল নাকি ওইটা ছিল, এরকম কনফিউশন হইলে কিন্তু সমস্যা। যেহেতু 4 ঘন্টার একটা এক্সাম দিতে হয়, এখন মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি, ঠিক আছে। তো এই কোশ্চেনে বলছে যে ফুল ফরমেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট কোন স্টেজে হয় এটা জানতে চাইছে, ঠিক আছে। এখন আসেন আমরা দেখি। আচ্ছা দেখেন, ইভেন্টস ইন ফার্স্ট স্টেজ অফ লেবার, এখানে কিন্তু বলা আছে যে মেইন ইভেন্টস দুইটা, একটা হচ্ছে ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স আর একটা হচ্ছে ফুল ফরমেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের ফরমেশনটা কোথায় হয়, ফার্স্ট স্টেজে হয়, ঠিক আছে। কিন্তু আমাদের দেখেন অপশনে ফার্স্ট স্টেজ কিন্তু লেখাই নেই, তার মানে কি ফার্স্ট স্টেজের নিশ্চয়ই আরেকটা নাম আছে, তো আমরা দেখি কি নাম। দেখেন এখানে বলছে যে এই যে এখানে ফার্স্ট স্টেজে বলা আছে যে আপনার এই যে ইট ইজ ইন আদার ওয়ার্ডস দ্য সার্ভাইকাল স্টেজ অফ লেবার, মানে ফার্স্ট স্টেজের আরেকটা নাম হচ্ছে গিয়ে সার্ভাইকাল স্টেজ। এই ছোট্ট জিনিসটা হয়তো বা আমরা স্কিপ করে গেলাম, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় দেখেন এটাই আসছে। আপনি কিন্তু জানেন যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের ফরমেশন হয় কোথায়, ফার্স্ট স্টেজে, ঠিক আছে, কিন্তু আপনি সার্ভাইকাল স্টেজে ফার্স্টেরই আরেকটা নাম সেটা জানলেন না, তো সেই ক্ষেত্রে তো আপনি পারবেন না। এই জন্য ছোটো ছোটো জিনিসগুলোকে খুব ভালো মতো দেখার চেষ্টা করবেন, মানে মাথায় রাখার চেষ্টা করবেন। তো এই কারণে অ্যান্সার হচ্ছে সি, সার্ভাইকাল স্টেজ। ওকে ওকে, এরপর সেকেন্ড কোয়েশ্চেনে বলতেছে হাইপারএমেসিস গ্র্যাভিডারামে কোন কোন বায়োকেমিক্যাল চেঞ্জেসগুলো আমরা পাবো। এটা তো আমরা আগেও পড়ে আসছি, আপনাদেরকে বললাম যে হাইপারএমেসিস থেকে আপনারা একটা জিনিসও যদি পড়েন সেটা হচ্ছে ওই মেটাবলিক, বায়োকেমিক্যাল আর সার্কুলেটরি চেঞ্জেস কি কি হয় সেগুলো খুবই ভালো মতো পড়বেন, ঠিক আছে। একটা হচ্ছে অ্যালকালোসিস। এখন দেখেন এখানে কি বলছে, তারপর কিটোঅ্যাসিডোসিস, তারপর বলছে হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া। আচ্ছা হাইপারক্যালেমিয়া তো হয় না, এটা আমি বাদ রাখলাম, কিন্তু অ্যালকালোসিস এটাও কিন্তু ট্রু, হাইপোনাট্রিমিয়া এটাও ট্রু, রেজড হেমাটোক্রিট এটাও কিন্তু ট্রু যখন আমি চেঞ্জেস চিন্তা করব। এখন দেখেন কোশ্চেনটা ভালো করে পড়তে হবে যে হুইচ অফ দ্য ফলোয়িং বায়োকেমিক্যাল চেঞ্জেস অকার ডিউ টু স্টারভেশন। আপনাকে বলছে স্টারভেশনের কারণে কোন চেঞ্জেসটা হয়। এখানে এ বি ডি না সি ই এই চারটাই হচ্ছে আপনার হাইপারএমেসিসে হচ্ছে, কিন্তু এই চারটাই কি হচ্ছে স্টারভেশনের কারণে হয় না, স্টারভেশনের কারণে কিন্তু একটাই হয়, সেটাই আপনাকে খুঁজে বের করতে হবে। তো স্টারভেশনে কি হয় দেখেন,
স্টারভেশনে যখন থাকি আমরা, তো স্বাভাবিকভাবে আমাদের কি হয়, আমাদের ডায়েটারি ইনটেক কমে যায়, মানে আমরা খাওয়া দাওয়া করতেছি না, ডায়েটারি ইনটেক যখন কমে যায় তখন আমাদের কি হয়, আমাদের এনার্জি লেভেল কমে যায়, ঠিক আছে। তারপর আলটিমেটলি আমাদের বডিকে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য কি হয়, আমাদের ফ্যাট ভাঙতে থাকে, সেটা হচ্ছে ধরেন যে লাইপোলাইসিস হয়, ঠিক আছে। লাইপোলাইসিস হচ্ছে মানে আমাদের ফ্যাট ভাঙতেছে আমাদেরকে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য, যেহেতু আমরা খাওয়া দাওয়া করতেছি না, আমাদের বডিতে গ্লুকোজ নাই, তো ফ্যাট ভাঙতেছে, ফ্যাট ভেঙে সে তৈরি করে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আজ ফ্যাটি অ্যাসিড থেকে আসে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, আলটিমেটলি এখানে আসবে হচ্ছে কিটোন বডি, ঠিক আছে। এখানে কিটোন বডিটা তৈরি হচ্ছে, আর কিটোন বডিটা হচ্ছে আপনার অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে। এটার নেচারটা কি, অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে। এটা যেহেতু অ্যাসিডিক ইন নেচার, তো এই কিটোন বডি বেশি বেশি তৈরি হচ্ছে। আমি যখন স্টারভেশনে আছি, আমি খাওয়া দাওয়া করতেছি না, আমার বডিতে এনার্জি নাই, সেটাকে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য ফ্যাট ভেঙে আলটিমেটলি কিটোন বডি তৈরি হচ্ছে। তো এই কিটোন বডিটা যেহেতু অ্যাসিডিক ইন নেচার, তো আলটিমেটলি স্টারভেশনে থাকার কারণে আমার কি হবে, কিটো অ্যাসিডোসিস। ওকে, ব্লাডে কিটোন বেড়ে যাবে, ইউরিনে কিটোন বেড়ে যাবে, মানে কিটোনেমিয়া, কিটোন ইউরিয়া, এগুলো সবগুলোকে একসাথে মিলে আমরা বলবো কিটোঅ্যাসিডোসিস। এই কারণে অ্যান্সার হচ্ছে বি। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। এটা কিন্তু আমরা আগেও এমসিকিউতে দেখে আসলাম। হ্যাঁ, এই যে আমরা কিন্তু পড়ে আসছি, গ্যালাক্টোকাইনেসিস যখন পড়ছি তখন কিন্তু আমরা পড়ছি যে অক্সিটোসিন হচ্ছে একটা মেজর গ্যালাক্টোকাইনেটিক হরমোন। গ্যালাক্টোকাইনেসিস মানে এটা কি, যেখানে মিল্ক ইজেকশন হচ্ছে। তো এই মিল্ক ইজেকশনের যে প্রসেসটা, এটাকে আমরা বলতেছি মিল্ক ইজেকশন রিফ্লেক্স, বা এটার আরেকটা নাম হচ্ছে মিল্ক লেট ডাউন রিফ্লেক্স, ঠিক আছে। এই কারণে আমি কিন্তু কোয়েশ্চেনে দিয়েছি মিল্ক লেট ডাউন রিফ্লেক্স, ঠিক আছে। এখানে দেখেন লেখা আছে মিল্ক ইজেকশন অর মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। এখানে কি হয় যে অক্সিটোসিনটা যখন পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়, সিক্রেট হওয়ার পরে সে ব্রেস্ট অ্যালভিওলাই আর ডাক্টের যে মায়ো এপিথেলিয়াল সেলগুলো থাকে সেগুলোকে কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করার ফলে মিল্ক ইজেকশন হয়, ঠিক আছে। এই মিল্ক ইজেকশন, এই প্রসেসটাকে আমরা বলতেছি মিল্ক লেট ডাউন রিফ্লেক্স, যেটার কারণে দায়ী তাহলে কি, অক্সিটোসিন। সেজন্য অ্যান্সার হচ্ছে ডি, অক্সিটোসিন। আর এখানে দেখেন এই ইয়াটা আপনাদের গাইনি ফিজিওলজির একটা বক্স আছে, ছবি দেওয়া আছে, এটা আপনারা একটু ভালো মতো পড়বেন যে এটা হচ্ছে ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস, আর এটা হচ্ছে গ্যালাক্টোপয়েসিস। এখানে কোনটার জন্য কোন হরমোন দায়ী এটা কিন্তু সুন্দরভাবে এই ছকের মধ্যে লেখা আছে, এটা আপনারা খুব ভালো মতো পড়বেন। এখানে দেখেন ডার্ক সিস্টেমের জন্য একটা লোবিউলো অ্যালভিওলার সিস্টেম ম্যামোজেনেসিসের ক্ষেত্রে কাজ করতেছে, এটা কিন্তু আপনারা গাইনি ফিজিওলজিতে পড়বেন, ঠিক আছে। গাইনি ফিজিওলজিতে ডার্ক সিস্টেম আলাদা করে পড়বেন, লোবিউলো অ্যালভিওলার সিস্টেম আপনারা আলাদা করে পড়বেন, সেক্ষেত্রেও এটা আপনারা আবার পাবেন। গাইনি ফিজিওলজিরই একটা বক্স, এটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। ওকে ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আ লেডি কাম টু ইউ উইথ আ কমপ্লেইন অফ ফিভার 101 ডিগ্রি ফারেনহাইট, তার হচ্ছে 7 দিন আগে একটা এনভিডির হিস্ট্রি আছে, ঠিক আছে। এখন মোস্ট পসিবল কজ কি এটা জানতে চাইছে। এখন দেখেন একটা পেশেন্ট যার 7 দিন আগে ডেলিভারি হয়েছে, তার এখন সে আপনার কাছে জ্বর নিয়ে আসছে, তো সে তো পিউরপেরিয়ামে আছে। আর আমরা পিউরপেরিয়াল পাইরেক্সিয়ার সংজ্ঞা অনুযায়ী যদি দেখি তাহলে ডায়াগনোসিসটা মিলে যায় যে 7 দিন আগে ডেলিভারি হয়েছে, আবার মানে ফার্স্ট উইকে, মানে ফার্স্ট 10 ডেজের মধ্যেই তার জ্বর চলে আসছে, তো এটাকে আমরা পিউরপেরিয়াল পাইরেক্সিয়া বলতেছি। তার মানে আমার কাছে জানতে চাচ্ছে যে পিউরপেরিয়াল পাইরেক্সিয়ার মোস্ট পসিবল কজ কোনটা। ওকে, আমরা এখন দেখি পিউরপেরিয়াল পাইরেক্সিয়ার সংজ্ঞাটাও কিন্তু আপনারা খুব ভালো মতো মনে রাখবেন। দেখেন এখানে জ্বর কতখানি হতে হবে, 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি। আমাদের কত বলছে, আমাদের বলছে 101, ঠিক আছে, মিলে যাচ্ছে। আর এটা বলছে উইদিন ফার্স্ট 10 ডেজ ফলোইং ডেলিভারি, তো আমাদের কিন্তু বলছে যে এনভিডি হয়েছে 7 দিনের মধ্যে, মানে 7 দিনের মধ্যেই সে আমাদের কাছে চলে আসছে, তো মিলে গেল যে এটা পিউরপেরিয়াল পাইরেক্সিয়া। এখন বলছে যে পিউরপেরিয়াল পাইরেক্সিয়ার মোস্ট পসিবল কজ। এখন দেখেন এখানে বলা আছে পিউরপেরিয়াল পাইরেক্সিয়া ইজ কনসিডার্ড টু বি ডিউ টু জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন আনলেস প্রুভড আদারওয়াইজ। মানে পিউরপেরিয়াল পাইরেক্সিয়ার একটা কজই আমি ধরবো, সেটা হচ্ছে পিউরপেরিয়াল সেপসিস, যদি না আমি অন্যগুলো পাই। তো এখানে দেখেন পিউরপেরিয়াল পাইরেক্সিয়ার অনেকগুলো কজ দেওয়া আছে, তার মধ্যে কিন্তু সবগুলোই আমি
স্টেমে তুলে দিছি। মানে আলটিমেটলি যদি আমি শুধু বলি যে কজেস অফ পিউরপেরিয়াল পাইরিক্সিয়া তাহলে কিন্তু সবগুলোই ট্রু, কিন্তু যেহেতু এটা এসবিএ এই কারণে আপনার মানে জানতে হবে যে কোনটা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। ব্যাপারটা হচ্ছে এটা যে একটাই অ্যান্সার আপনাকে খুঁজে বের করতে হবে। আর যেহেতু আপনাকে আর কোনো ক্লু দেয় নাই, তার মানে ওই যে ওই কথা অনুযায়ী যে আনলেস প্রুভড আদারওয়াইজ, এটার অ্যান্সার হচ্ছে পিউরপেরিয়াল সেপসিস। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলতেছে যে ডিউরিং লেবার পার্মানেন্ট শর্টেনিং অফ দ্য মাসল ফাইবার্স অফ দ্য ইউটেরাস ইজ কল্ড। লেবারের সময় কি হয় যে ইউটেরাসের যে পার্মানেন্ট শর্টেনিং হচ্ছে সেটাকে আমরা কি বলবো? আচ্ছা, এখন আসেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে রিট্রাকশন মানে কি? রিট্রাকশন মানে হচ্ছে ইট ইজ আ ফেনোমেনন অফ দ্য ইউটেরাস ইন লেবার ইন হুইচ দ্য মাসল ফাইবার্স আর পার্মানেন্টলি শর্টেন। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, এখানে বলছে কন্ট্রাকশন, এই যে ছোট এখানে লেখা, ছোট করে লেখা আছে যে কন্ট্রাকশন মানে হচ্ছে টেম্পোরারি রিডাকশন ইন লেংথ অফ দ্য ফাইবার্স which attain their full length during relaxation। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম যে কন্ট্রাকশন কখন বলবো? যখন সেটা টেম্পোরারি রিডাকশন হবে, মাসল ফাইবারের লেংথগুলো যখন টেম্পোরারি রিডাকশন হবে পরবর্তীতে আবার রিল্যাক্সেশনে যাবে, সেটাকে আমরা বলবো কন্ট্রাকশন। আর যখন পার্মানেন্ট শর্টেনিং হয়ে যাবে সেটা হচ্ছে আমরা বলবো রিট্রাকশন। এটা হচ্ছে ইউটেরাসে হয়ে থাকে লেবারের সময়। এই কারণে দেখেন ডিউরিং লেবার পার্মানেন্ট শর্টেনিং, তখন আমরা অ্যান্সার হয়ে যাচ্ছে সি, রিট্রাকশন। ওকে, আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ইন লেবার দ্য পেসমেকার অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন ইজ সিচুয়েটেড ইন দ্য রিজিয়ন অফ। মানে পেসমেকার অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন জিনিসটা কি? হার্টের ক্ষেত্রে কি হয়? হার্টের ক্ষেত্রে আমরা দেখি না যে এসএ নোট, এসএ নোট থেকে কি হয়? এসএ নোটকে আমরা পেসমেকার কেন বলতেছি? কারণ আমাদের যে রিদমটা, বিটটা, সেটা শুরুই হচ্ছে এসএ নোট থেকে। এই জন্য এসএ নোটকে আমরা পেসমেকার বলতেছি, যে সেই সব কিছু মেনটেন করতেছে, তার থেকে শুরু হয়ে পুরো হার্টে ছড়াই যাচ্ছে। সেরকম ইউটেরাইন কন্ট্রাকশনটা দেখেন এখানে বোল্ড অক্ষরে আপনাদের আমাদের বইয়ে লেখা আছে যে দ্য পেসমেকার অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন ইজ সিচুয়েটেড ইন দ্য রিজিয়ন অফ দ্য টিউবাল অস্টিয়া ফ্রম হোয়ার ওয়েভস অফ কন্ট্রাকশন স্প্রেড ডাউনওয়ার্ড। মানে কি, এখান থেকে কন্ট্রাকশনটা শুরু হয়ে নিচের দিকে চলে যায় ইউটেরাসে, এই কারণে এই জায়গাটাকে আমরা বলতেছি পেসমেকার অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন। তাহলে অ্যান্সার কি হবে? টিউবাল অস্টিয়া। ওকে, আচ্ছা, এর পরের কোয়েশ্চেন হচ্ছে ইমপ্ল্যান্টেশন অফ প্লাসেন্টা ইন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ইজ নোন অ্যাজ। ঠিক আছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যখন প্লাসেন্টার ইমপ্ল্যান্টেশন হবে সেটাকে আমরা কি বলবো? এই যে সেই বক্সটা আবার চলে আসছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যে আপনাদের পড়ালাম একটু আগে, একটা কোয়েশ্চেন ছিল, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন চলে আসছে। এখানে দেখেন যে বলছে ইমপ্ল্যান্টেশন অফ দ্য প্লাসেন্টা ইন লোয়ার সেগমেন্ট ইজ নোন অ্যাজ প্লাসেন্টা প্রিভিয়া। তো যখন প্লাসেন্টাটা আপনার ইমপ্ল্যান্টেশন হয়ে যাবে ওই লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যেটা আমরা লেবারের সময় তৈরি হয়েছে, ওখানে যখন ইমপ্ল্যান্টেশন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। আপনারা যখন এপিএইচ পড়বেন বা অ্যান্টিপার্টাম হেমোরেজ, তখন সেটার ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস পড়বেন, টাইপস পড়বেন, সেটার মধ্যে দেখবেন যে আপনার প্লাসেন্টা প্রিভিয়া আছে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা আছে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন যে প্লাসেন্টা প্রিভিয়া কখন বলতেছি আর অ্যাব্রাপশিও প্লাসেন্টা কখন বলতেছি। ঠিক আছে, ওখানে দেখা যায় অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে কি হয় যে আপনার প্রিম্যাচিওর সেপারেশন হয়ে যায় প্লাসেন্টাটা, আর এখানে একদম ঠিক লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যেটা তৈরি হয়েছে লেবারে, সেই জায়গায় যখন প্লাসেন্টাটা এসে বসবে, ইমপ্ল্যান্টেশন হয়ে যাবে, একদম গেঁথে যাবে টাইপের, তখন সেখান থেকে ব্লিডিং আসবে, এই জিনিসটাকে আমরা বলতেছি প্লাসেন্টা প্রিভিয়া। আপনারা এপিএইচ এর ক্লাসে আরো বেশি ডিটেইলস জানবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার অ্যান্সার বি, প্লাসেন্টা প্রিভিয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনার expulsion of cervical mucus plug mixed with blood is called। ওকে, আচ্ছা, নর্মাল লেবারের যে মেইন টপিক প্লাস হচ্ছে মেইন পয়েন্টগুলো সবগুলো থেকেই কোয়েশ্চেন টাচ করার। ঠিক আছে, যাতে আপনারা এই টপিকগুলো কোয়েশ্চেনগুলো সলভ করার সাথে সাথে আপনার মোটামুটি চ্যাপ্টারটা ভালো মতো পড়া হয়ে যায়। ওকে, তো এখানে দেখেন আমাদের কোয়েশ্চেনটা কি ছিল যে মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড যখন আসবে
তখন সেটাকে আমরা কি বলতেছি। তো লেবারে কি হয়, যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে, একটা নর্মাল ডেলিভারি বা মানে লেবার পেইন নিয়ে আমাদের কাছে আসছে একটা পেশেন্ট, তখন আমরা কি করি যে তার পিভি করি। পিভি করে যখন আমরা দেখি যে তার অসটা ডাইলেট হয়েছে কিনা, ইফেসমেন্ট কীরকম বা প্রেজেন্টিং পার্ট আছে কিনা, তো তখন আমরা অসের মধ্যে হাত দেওয়ার ফলে অনেক দেখা যায় যে যখন সার্ভাইকাল মিউকাস চলে আসে অনেক সময় ব্লাডের সাথে, মানে কিছু ড্রপ অফ ব্লাড আর কি মিক্স চলে আসে, সেটাকে আমরা বলি হচ্ছে শো। আমরা দেখি যে শো অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট, এই জিনিসটা আমাদেরকে দেখতে হয় পিভি করে, ঠিক আছে। তো এই শো জিনিসটা কি, যে যখন আপনার কি বলে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের লেবারের সময় লোয়ার ইউটেরাইন সেগমেন্টের যে স্ট্রেচিং হচ্ছে সেখানে, সেটার ফলে আপনার সার্ভিক্সের কিছু ক্যাপিলারি ভেসেলের রাপচার হয়ে যায়, ঠিক আছে। এই রাপচারের কারণে কিছু ড্রপ অফ ব্লাড চলে আসে সার্ভাইকাল মিউকাসের সাথে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে শো, ঠিক আছে। ওই নর্মাল ডেলিভারি করানোর সময় যখন পেইন চলে আসে তখন মেইন আমাদের পিভি করে এটা দেখতে হয় যে শো আছে কিনা, এটা ডিফাইন করতেছে যে আমরা লেবার প্রোগ্রেস কতখানি বাকি, ঠিক আছে। এই কারণে এটাকে এর অ্যান্সার হচ্ছে শো। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে which is the single most important galactopoietic hormone, ঠিক আছে। এটার আমরা কিছুক্ষণ আগেই এটা সম্পর্কে পড়ে আসছি ফিজিওলজি অফ ল্যাকটেশন থেকে, যে প্রোল্যাকটিনটাই হচ্ছে গিয়ে একটা সিঙ্গল মোস্ট গ্যালাক্টোপয়েটিক হরমোন। এটা ডিরেক্ট কোয়েশ্চেন ছিল, ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন ফ্রম দ্য ব্রেস্ট অ্যালভিওলাই। এটাও সেই ফিজিওলজি অফ ল্যাকটেশন থেকে, এটাও আমরা প্রথমেই পড়ে ফেলছি ওই ছকের মধ্যে, এই ছবির মধ্যে, প্লাস এখানে দেখেন যে প্রথমেই লেখা আছে যে প্রিপারেশন অফ ব্রেস্ট হচ্ছে ম্যামোজেনেসিস, এরপর যখন সিনথেসিস আর সিক্রেশন, মানে সিক্রেশনটা হবে ল্যাক্টোজেনেসিস, তারপর ইজেকশন গ্যালাক্টোকাইনেসিস, আর মেইনটেনেন্সটা হচ্ছে গ্যালাক্টোপয়েসিস। এটা কিন্তু আমি অনেকবার বললাম, অনেকবার ঘুরায় ফিরায় কোয়েশ্চেন আসছে, আর আপনারাও পড়ার সময় খুব ভালোভাবে এগুলো খেয়াল করে পড়বেন, ছোটো ছোটো কোনটার জন্য কোনটা হরমোন, খুব ভালো মতো খেয়াল করে পড়বেন। ওকে, এর পরের কোয়েশ্চেন হচ্ছে কলোস্ট্রাম কন্টেন্টস ইমিউনোলজিক কম্পোনেন্ট। আচ্ছা, তো কলোস্ট্রামের যে কম্পোজিশনটা সেটাও একটু ভালো মতো পড়ে ফেলবো আমরা, ঠিক আছে। এখানে দেখেন কলোস্ট্রামের কম্পোজিশন, এটা কি ধরনের ফ্লুইড, ডিপ ইয়েলো সেরাস একটা ফ্লুইড, কি ধরনের রিয়াকশন, এটা হচ্ছে অ্যালকালাইনিন রিয়াকশন। তারপর দেখেন এটার মধ্যে প্রোটিন সব থেকে বেশি থাকে, আর এখানে কিন্তু দেখেন লোয়ার কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, মানে ফ্যাট আর কার্বোহাইড্রেটটা কম থাকে। আবার ওই দিক থেকে দেখেন ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম আর ক্লোরাইড কন্টেন্ট হচ্ছে আপনার হাই থাকে, আর পটাশিয়াম আপনার হচ্ছে কম থাকে, ঠিক আছে। সেরকম আবার কলোস্ট্রাম আর মিল্ক দুটার মধ্যে ইমিউনোলজিক কম্পোনেন্ট যেটা, ওই যে ইমিউনোগ্লোবিউলিন এ থাকতেছে। তার মানে ওই যে আমরা পড়ছি না যে ব্রেস্ট মিল্ক দিয়ে আইজিএ হচ্ছে আপনার পাস করে মা থেকে বা বেবির কাছে, তো সেটাই আর কি কলোস্ট্রামে আপনার থাকে হচ্ছে আইজিএ। ওকে, আর বাকি কম্পোজিশনগুলো ভালো করে পড়ে নেবেন যে কোনটা লো থাকে কোনটা হাই থাকে। এরকম একটা কোয়েশ্চেন কিন্তু লাস্ট 2 বছর আগে সম্ভবত পার্ট 1-এ আসছিল যে কলোস্ট্রামের কম্পোজিশন, ঠিক আছে। আপনাকে ঘুরাই ফিরাই দিতে পারে যে কোনো কম্পোজিশনের জন্য, এক্সপ্লেনেশনটা ভালো মতো পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে আমার কোয়েশ্চেন হচ্ছে মোস্ট কমন অর্গানিজম ফর পিউরপেরিয়াল সেপসিস। এই যে আবার কিন্তু একটা অর্গানিজম চলে আসছে, এর আগেও কিন্তু আমরা একটা কোয়েশ্চেন সলভ করছি যেটাতে অর্গানিজম ছিল ইউটিআই ইন পিউরপেরিয়াম। এই জন্যই বললাম যে এই অর্গানিজম রিলেটেড জিনিসগুলো দেখেন এক দুইটা কিন্তু একই পেজে নেই, আলাদা আলাদা পেজে আছে। আপনার হয়তো বা দেখা গেছে ওইভাবে মনে থাকবে না, এই জন্য আপনারা মাইক্রোবায়োলজি পড়ার সময় এই জিনিসগুলো কোথায় কোন অর্গানিজম আপনারা ক্লিনিক্যালে পড়ছেন, যেহেতু ক্লিনিক্যালটাই আমার বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় যেটা, যে এবার যেহেতু নিয়ম করে দিয়েছে যে 3টা পেপার একসাথে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা পেপারই একসাথে, তো আলাদা আলাদা পাস করার কোনো টেনশন নাই, আপনার 210 তুলতে পারলেই পাস। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোরিলেট করে বেশি বেশি পড়ার জন্য। আর কোনো একটা পার্ট যেটা আপনি ধরেন কোনো একটা পার্ট বেশি পারেন আর একটা পার্ট কম পারেন, সেই বেশি পারা পার্টটা আপনাকে হেল্প করবে হচ্ছে পাস করার জন্য, ঠিক আছে। যে আপনি যেগুলো পারেন দেখবেন সেখান থেকেই কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনগুলো ভুল করা যাবে না। ওকে, তো মোস্ট কমন অর্গানিজম ফর পিউরপেরিয়াল সেপসিস দেখেন আমাদের এখানে স্পষ্ট বলা আছে যে মোস্ট অফ দ্য ইনফেকশনস ইন দ্য জেনিটাল ট্র্যাক্ট আর পলিমাইক্রোবিয়াল উইথ আ মিক্সচার অফ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক অর্গানিজম, ঠিক আছে। তার মানে কি অ্যান্সারটা হচ্ছে পলিমাইক্রোবিয়াল অর্গানিজম, ঠিক আছে।
এই জিনিসগুলো একদম আলাদা আলাদা করে স্টিকি নোটসে আলাদা আলাদা করে লিখে রাখবেন যাতে ভুল না হয়, ঠিক আছে? কোনটার জন্য কোন অর্গানিজম, বিশেষ করে এসবি এর জন্য যেগুলোতে একটা অ্যান্সার মাস্ট আছে, ঠিক আছে? ওকে, দেন এই বক্সটা ভালো মতো পড়বেন। তারপর আসেন হচ্ছে at the onset of labor vaginal flora consists of mostly, আবার চলে আসছে একটা অর্গানিজম, ঠিক আছে? দেখেন এখানে বলছে at the onset of labor, আমাদের কিন্তু আপনারা যখন মাইক্রোবায়োলজিতে পড়বেন নর্মাল ফ্লোরা অফ ভ্যাজাইনার পড়তে হবে, রেসপিরেটরি ট্র্যাক্টের পড়তে হবে, স্কিনের পড়তে হবে, তারপরে আপনার এরকম বিভিন্ন নর্মাল ফ্লোরা যত জায়গার আছে সবগুলো আপনাদেরকে ভালো মতো পড়তে হবে কোনটা নর্মাল ফ্লোরা কি, ঠিক আছে? নর্মাল ফ্লোরা বলতে আপনার যেই ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াগুলো আমাদের বডিতে অলরেডি এক্সিস্ট করে, যেগুলো ভালো ব্যাকটেরিয়া যাদের উপকারিতা আমাদের বডিতে আছে, ঠিক আছে? একটা নর্মাল লিমিটের মধ্যে বা নর্মাল অ্যামাউন্টের মধ্যে, ঠিক আছে? তো এখানে বলছে দেখেন এটা কিন্তু আমার এসবিএ। এখন দেখেন আমরা এখানে চলে যাই, এই যে দেখেন ভ্যাজাইনাল ফ্লোরা এখানে বলছে the vaginal flora in late pregnancy and at the onset of labor consist of the following organism, দেখেন এখানে ডডালিনস আছে, স্টেফাইলোকক্কাস, ইকোলাই সবই কিন্তু আছে, মানে আমাদের স্টেমে যেগুলো দেয়া আছে সবই কিন্তু এখানে আছে, ক্যান্ডিডা সবই আছে। কিন্তু দেখেন একটা জিনিস যেহেতু আমাদেরকে বলছে এটা এসবিএ, যে কোনো একটা অ্যান্সার দিতে হবে, সিঙ্গেল বেস্ট অ্যান্সার আমরা তাহলে কোনটাকে ধরবো? টর্ডালিনস ব্যাসিলাস দেখেন কত পার্সেন্ট, 60-70%, তার মানে ভ্যাজিনাল ফ্লোরার মধ্যে সব থেকে বেশি এটাই থাকতেছে, এই কারণে অ্যান্সার হচ্ছে ডর্ডালিনস ব্যাসিলাস। আর যদি এটা এমসিকিউ হতো তাহলে কিন্তু বাকিগুলো দেখা যেত ট্রু হয়ে যেত, ঠিক আছে? এই কারণে আপনারা খুব ভালো করে জিনিসগুলো মাথায় রাখবেন যে কোন জিনিসটা বেশি বা এসবিএতে আসার মতো, এই জিনিসগুলো ভালো করে কোরিলেট করে পড়বেন। বারবার বলছি কোরিলেশন ইজ মাস্ট। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে একটা প্রাইমিপ্যারাস পেশেন্ট ওপিডিতে আসছে, আপনার কাছে কমপ্লেন করতেছে বাইল্যাটারাল জেনারেলাইজড টেন্ডারনেস অফ ব্রেস্ট, সাথে কি আছে ভালো করে খেয়াল করেন। প্রথমে একটা ক্লু দিয়ে দিছে প্রাইমিপ্যারাস পেশেন্ট, তারপরের ক্লু হচ্ছে বাইল্যাটারাল জেনারেলাইজড টেন্ডারনেস নিয়ে আসছে, সাথে লো গ্রেড ফিভার, ঠিক আছে? এটা একটা ক্লু। তারপর একটা জিনিস বলছে যে হিস্ট্রি অফ এনভিডি 4 days ব্যাক, মানে সে এখন পিউরপেরিয়ামে আছে, আপনার কাছে আসছে জেনারেলাইজ টেন্ডারনেস নিয়ে, লো গ্রেড ফিভার নট হাই গ্রেড, ঠিক আছে? এখন আপনাকে 5টা অপশন দেওয়া আছে, মানে পিউরপেরিয়ামের অ্যাবনর্মাল পিউরপেরিয়াম থেকে আমি কোয়েশ্চেনটা দিছি। তো অ্যাবনর্মাল পিউরপেরিয়ামের একটা মানে কমপ্লিকেশন, ব্রেস্ট কমপ্লিকেশন, এগুলো কিন্তু সবগুলোই আপনার ব্রেস্ট কমপ্লিকেশন। এখন আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে এই যে আপনাকে ক্লুগুলো দেওয়া আছে এই ক্লুগুলো থেকে কোনটা বেস্ট ডায়াগনোসিস আর কি, ঠিক আছে? এখন দেখেন প্রথমে আমরা এক্সক্লুশন মেথডে যাইতে পারি। দেখেন অ্যাকিউট মাস্টাইটিস বলছে, তো আমরা যখন অ্যাকিউট মাস্টাইটিস পড়ি সেক্ষেত্রে কি হয়, স্বাভাবিক যে কোনো ধরনের ইনফেকশন বলেন, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসই বলি বা যে কোনো ধরনের আইটিস রিলেটেড যে ইনফ্লামেশন বা ইনফেকশন যেটা, সেক্ষেত্রে কি হয় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হাই গ্রেড ফিভার থাকে। আর আপনারা যখন অ্যাকিউট মাস্টাইটিস বই থেকে পড়বেন তখনও দেখবেন যে এখানে হাই গ্রেড ফিভার থাকে, সাথে যে কোনো একটা সিঙ্গেল কোয়াড্রেন্টে হিউজ পেইন বা বলতেছে, পেশেন্ট কমপ্লেইন করতেছে। জেনারেলি টেন্ডারনেস ইউজুয়ালি কম কমপ্লেইন করে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সাথে হচ্ছে নশিয়া, ভমিটিং এগুলোও সাথে থাকতে পারে অ্যাকিউট মাস্টাইটিসের ক্ষেত্রে। আবার তারপরে আসি হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস। ব্রেস্ট অ্যাবসেসে কি হতে পারে, ব্রেস্ট অ্যাবসেস প্রথমে আমরা বাদ দিতে পারি, কারণ কি ব্রেস্ট অ্যাবসেসে অবভিয়াসলি অ্যাবসেস যেহেতু হাই গ্রেড ফিভার থাকবে ওটা বাদ। আচ্ছা, এরপর আসেন ক্র্যাক নিপল আর রিট্র্যাক্টেড নিপল, ঠিক আছে? এই দুটো তো অবভিয়াসলি হবে না, নিপল রিলেটেড কোনো ক্লু আপনাকে দেয়ই নাই। এখন মাস্টাইটিস অথবা এনগর্জমেন্টের ক্ষেত্রে একটা আপনার মনে হইতে পারে। এখন আমরা দেখি যে কোয়েশ্চেনে বিসিবিএস যে কোয়েশ্চেনগুলো দেয় দেখবেন যে কোয়েশ্চেনের মধ্যে কোনো না কোনোভাবে ক্লু দেওয়া থাকে, বই থেকে ডিরেক্ট ছোট ছোট ক্লুগুলো তুলে দেওয়া থাকে। যেমন দেখেন এখানে আমার এক্সপ্লেনেশনে এটা কিন্তু দুই জায়গার, আমাদের ব্রেস্ট কমপ্লিকেশন যে অপস বইয়ের দুই জায়গায় মানে লেখাগুলো কিন্তু একসাথে লেখা নেই, আলাদা আলাদা লেখা আছে, কিন্তু টপিকটা সেম, যে ব্রেস্ট ইনগর্জমেন্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা দেখা যায় যে ছোটোখাটো জিনিসগুলো মিস করে যাই। দেখেন ব্রেস্ট ইনগর্জমেন্টের ক্ষেত্রে একটা কথা খুবই ভালো মতো এখানে বলা আছে, দেখেন দ্য প্রাইমিপ্যারাস পেশেন্ট অ্যান্ড দ্য পেশেন্ট উইথ ইনইলাস্টিক ব্রেস্টস আর লাইকলি টু বি ইনভলভড, মানে কিন্তু অ্যাকিউট মাস্টাইটিস যখন আপনি পড়বেন তখন দেখবেন সেখানে এরকম কোনো কথা উল্লেখ করা নেই। তার মানে প্রাইমিপ্যারাস পেশেন্ট বলে আপনাকে বোঝাতে চাচ্ছে যে আমি ডায়াগনোসিস করতে চাচ্ছি ব্রেস্ট ইনগর্জমেন্ট। আরেকটা দেখি এখানে ডিরেক্টলি দেখেন বলা আছে যে ব্রেস্ট ইনগর্জমেন্টে কি হবে, বাইল্যাটারাল জেনারেলাইজড টেন্ডারনেস অফ ব্রেস্ট,
ঠিক আছে, যেটা আমাদের ক্লুতে দেওয়া ছিল। পিউরপেরিয়াম তো আছেই, সাথে এখানে দেখেন লো গ্রেড ফিভার ইজ অফেন অ্যাসোসিয়েটেড, নট এরকম যে তার ফিভার অনেক বেশি বা এরকম সে কমপ্লেন করতেছে, একদম ডিরেক্ট কিন্তু এনগর্জমেন্টের সবগুলো ক্লু আপনাকে দিয়ে দিছে। এখন মাস্টাইটিসে কিন্তু এরকম কিছু বলা নাই যে প্রাইম প্যারাস পেশেন্ট অথবা লো গ্রেড ফিভার অ্যাসোসিয়েটেড, এরকম কিছু বলা নেই। এই কারণে অ্যান্সারটা হবে ব্রেস্ট এনগর্জমেন্ট। ওকে, আপনাদের এই ছোটো ছোটো জিনিসগুলোই ভালো মতো খেয়াল করে পড়তে হবে। আর যখন দেখবেন কোনো একটাতে কনফিউশন হচ্ছে, চেষ্টা করবেন এক্সক্লুশন মেথডে, যে এটা হবে, ওই এটা আমি বাদ দিলাম, এটা হচ্ছে এটা হবে নাকি হবে না, এভাবে করে স্টিমগুলো বাদ দিয়ে চেষ্টা করবেন যেটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার হয় সেটা দেখানোর, যখন পারবেন না বা কনফিউশন হবে। আচ্ছা, এরপর আমাদের আজকের সলভ ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। একটা 22 ইয়ার্স লেডি আসছে, একজন ওপিডিতে আসছে, সে কমপ্লেইন করতেছে এক্সেসিভ ভমিটিং। এখন বলছে হোয়াট উইল বি দ্য মেইন কজ ফর কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, এখন দেখেন এখানে কয়েকটা আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তুলে দেওয়া আছে। একটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্লোরেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া আর মেটাবলিক অ্যাসিডোসিস। এই জিনিসগুলো সবগুলোই মোটামুটি আপনার এক্সেসিভ ভমিটিং বা হাইপারেমেসিসের পেশেন্টের হয়। কিন্তু এখানে বলছে যে হোয়াট উইল বি দ্য মেইন কজ, সিঙ্গেল বেস্ট অ্যান্সার। সো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অ্যান্সারটা আমাদের আসবে হচ্ছে হাইপোক্যালিমিয়া। ওকে, কারণ কি আমাদের যেটা হয় যে পটাশিয়াম ইলেকট্রোলাইট, বাকি যেগুলো আছে ধরেন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবগুলোই হার্টের মাসেলের উপর ফাংশন আছে, কিন্তু পটাশিয়ামের ফাংশনটা সব থেকে বেশি। পটাশিয়াম কি করে, আপনার যে কার্ডিয়াক রিদমটা এটাকে মেনটেন করে হার্ট মাসেল আর নার্ভ ফাংশনটাকে রেগুলেট করে। সেই কারণে এখানে অ্যান্সারটা হবে হাইপোক্যালিমিয়া। যখন পটাশিয়াম কমে যাবে তখন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার এই কোয়েশ্চেনটা সম্ভবত গত বছর পার্ট 1-এর একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এভাবে আলটিমেটলি আপনাদের 4টা টপিক ছিল আজকে। 4টা টপিকের মধ্যে চেষ্টা করা হয়েছে সব টপিক থেকেই মেইন জিনিসগুলো প্লাস যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলো থেকে বারবার ঘুরাই ফিরাই কোয়েশ্চেন আসতেছে, সেই জিনিসগুলোই ঘুরাই ফিরাই আপনাদেরকে দেওয়া হয়েছে আজকে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন যে এই 4টা টপিক থেকে কোয়েশ্চেনগুলো ভালো মতো সলভ করে এক্সপ্লেনেশন সহ পড়ে ফেলার, তাহলে দেখবেন যে 4টা টপিকই মানে 4টা চ্যাপ্টারই আপনার অনেক ভালো মতো পড়া হয়ে যাবে। থ্যাংক ইউ।